অথয়াপুর বিয়ে উপলক্ষে আম্মুর সাথে জাহানার আন্টির বাসায় এসেছি। আমার নানা বাড়ি ও জাহানার আন্টির বাবার বাড়ি একই গ্রামে হয়। ছোটবেলা থেকেই আম্মুর সাথে ওনার সম্পর্ক অনেক ভালো। গাজীপুর শহর থেকে একটু দূরে তাদের বাসা। শহরে ছিটেফোঁটা থাকলেও একে ঠিক শহর বলা চলে না, আবার একেবারে মফস্বল গ্রাম বললেও ভুল হবে। তবে শহরের ও গ্রামের সংমিশ্রণে এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে। বাসায় ঢুকতেই জাহানার আন্টি আমাদের দেখে এক প্রকার দৌড়ে আসেন। আম্মুকে জড়িয়ে ধরে হাসি মুখে কথা বলে আমার দিকে তাকিয়ে আম্মুকে বললেন, মিতু, ও তন্নু না? আম্মু আমার দিকে ফিরে আন্টিকে বলে, হ্যাঁ তন্নি। আন্টি আমার দুগালে হাত দিয়ে অবাক হয়ে বললেন, ওমা, তন্নু মা কত বড় হয়ে গেছে। এর আগের বার যখন দেখছিলাম তখন মনে হয় 7-এ পড়তো, আর ছবিতে তো বোঝাই যায় না এত বড় হয়ে গেছে। এখন কিসে পড়ে রে? এই তো এবারে এসএসসি দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। তা তানিমাটাকে আনলি না কেন? ওর অনলাইন ক্লাস আছে, আবার ওর আব্বুর অফিসও খোলা। সবাই চলে আসলে কি হয়? আমি মুচকি হেসে আন্টিকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আসো আসো, ভিতরে আসো। আম্মু আন্টির পিছু পিছু আমিও ভেতরে গেলাম। আন্টির কর্মকাণ্ড কিছুটা অবাক করার মতোই লাগলো আমার কাছে। আজও মহিলা একটা আমার সাথে এমন ভাব করছে যেন আমি এখনো ক্লাস 7-এই পড়ি। মানে বছরের পর বছর কি আমি শুধু 7-এই পড়বো? আদু ভাই নাকি আমি? থুরি, ওটা তো আদু বোন হবে। এর মধ্যে এক গাদা নাস্তা নিয়ে হাজির হলো আন্টি। রুমে আম্মুর বয়সী আরো জন 7 নারী গাল গল্পে মশগুল। আমি আম্মুর কানে কাছে গিয়ে বললাম, আম্মু। আম্মু চোখ রাঙিয়ে বলে, এত মানুষের মাঝখানে কানাঘোষা কোন স্বভাব? এখানে ভালো লাগছে না, বাইরে যাই। জাহানার আন্টি বলে ওঠেন। কি বলছে রে মিতু? আম্মু জোরপূর্বক হেসে বলল, বলছে অথইকে দেখবে। ও, এই কথা। আমাকে বললেই তো পারো। দোতলায় উঠে প্রথম রুমটা অফ হয়ে যাও, দেখা করে আসো। আচ্ছা আন্টি বলেই কোন রকম রুম থেকে বের হয়ে এলাম আমি। আপাতত এখান থেকে একটু দূরে গেলে বাঁচি। মহিলাদের পারিবারিক আলাপনে আমি বেমানানি ছিলাম বটে। করিডোরে নেমে বাড়িটা দেখতে লাগলাম। দোতলায় এল সাইজ বাড়ির সামনের দিকে মোটামুটি বড় একটা উঠান, একপাশে একটা বড় বাগান, আরেক দিকে গেট। গাউনটা একটু উঁচু করে ধরে উঠানে নেমে আসলাম আমি। মানুষ এখানেও নেহায়েত কম না, তাই এখানে দাঁড়ানোর বিন্দুমাত্র ইচ্ছে হলো না। সোজা চলে গেলাম বাগানে। ভেবেছিলাম শৌখিন অথইয়াপুর সাজানো গাছানো ফুলের বাগান হবে এটা, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে বাগানটা। বাগানের এলোমেলো আম কাঁঠালের গাছগুলো জানান দিচ্ছে এটা উড়া ধুরা জাহানার আন্টির বাগান। বিকালের সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। লাল আভা বাগানের মাটিকেও লাল করে তুলেছে, যেন এগুলো আগুনের স্ফুলিঙ্গ। অন্যরকম ভালো লাগা ছুঁয়ে গেল আমায়। বাগানের একপাশে কয়েকটা ফুলের গাছ দেখে সেই দিকে গেলাম আমি। কয়েকটা বলে ভুল হবে, হয়তো আমি গোলাপের রাজ্যে চলে এসেছি। লাল, সাদা, গোলাপি, এই কালারের গোলাপে 100টা ঠেসে আছে একদম এই পাশটা। আর একটা সাদা গোলাপ ছিঁড়ে বেনিতে গেঁথে নিলে পেছন থেকে কেউ টান দিয়ে ফুলটা নিয়ে নিল। ফুলের সাথে কয়েকটা চুলও যেন আটকে চলে গেল। একটু ব্যথাই পেলাম তাই। ওই কে? রেগে পেছনে ফিরতেই দেখি একটা ছেলে। ছেলেটার পা থেকে মাথা অব্দি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। আমার থেকে বেশ খানিকটা লম্বা ছেলেটা। পরনে সাদা টি শার্ট আর জিন্স। ঘাড় পর্যন্ত লম্বা চুলগুলোকে খুব গুছিয়ে আঁচড়ে রেখেছে। মুখে কোচা কোচা দাঁড়িয়েও আছে। ফুলটা হাতে নিয়ে আমার দিকে ঝুঁকে বললেন, কে রে তুই? অনুমতি ছাড়া আমার বাগানে কি করছিস? আমি চোখ ছোট ছোট করে সরে দাঁড়ালাম। এ কেমন মানুষ, চেনে না জানে না, একটা মেয়েকে ডিরেক্ট তুই করে বলছে। চশমাটা ঠেলে একটু ঢোক গিলে বললাম, আপনার বাগান? কই, কোথাও তো লেখা দেখলাম না। ফুলের বোটা দিয়ে দাড়ি চুলকে বললেন, মেনে নিলাম লেখা নেই, তাই বলে এভাবে ফুল ছেঁড়া কি ঠিক? ফুল গাছে সুন্দর, জানিস না এটা? আমি দাঁত কেলিয়ে বললাম, আমিও মেনে নিলাম আমার ভুলটা, সরি। তোর সরি থেকে ফুলটা গাছে লেগে যাবে? ঠোঁট বাঁকিয়ে দাঁড়িয়ে আছি। রাগ উঠছে প্রচন্ড। কোথাকার কোন ছেলে আমাকে বকাঝকা করছে। কপাল কুঁচকে বললাম, কে আপনি? ছেলেটা ফুলটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, অয়ন, অথয়ের বড় ভাই। তোর নাম কি? অয়ন? তার মানে উনি জাহানার আন্টির একমাত্র ছেলে আর অথয়াপুর একমাত্র বড় ভাই। অনেক আগে এই ছেলের সাথে আমার দেখা হয়েছিল, যদিও বর্তমানে তার বলা কিছু আজাইরা জোকস ছাড়া আর কিছুই মনে করতে পারলাম না আমি আমতা আমতা করে বললাম, তন্নি। তন্নি? তন্নি নামটা কিছুক্ষণ জপে অয়ন চলে যেতে যেতে বললেন,
ফুলটা গাছে না লাগানো পর্যন্ত বাগান থেকে বেরোবি না। ফুলটার কাটা বেছে এটাকে গাছের একটা ডালে ঝুলিয়ে দিয়ে বাগান থেকে বেরিয়ে সোজা দোতলায় চলে আসলাম। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আরেক ঝামেলায় পড়লাম। সিঁড়ির দুপাশেই দুটো ঘর। আন্টি বলেছিল প্রথম রুমটা অথইয়াপুর। অনেক চেষ্টা করেও আন্টি কোনো দিক বলেছিল কিনা সেটা মনে করতে পারছিলাম না, তাই ডান দিকের রুমটাতে ঢুকে পড়লাম। ঘরে কেউ নেই, তার মানে এটা অথইয়াপুর রুম নয়। বের হতে নিয়ে আমার অবস্থা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আবারও সেই অয়নের সামনে পড়লাম। দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে, ডান হাতটা প্যান্টের পকেটে ঢুকিয়ে রাগি রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলার আগে ভ্রু নাচিয়ে বলে উঠলেন, কিরে, আমার রুমে কি করছিস? আমি মাথা নিচু করে চোখ এদিক ওদিক নিয়েছি। হুট করে বলে উঠলাম, আমি ভেবেছি এটা অথইয়াপুর রুম। উনি এগিয়ে এসে বললেন, ফুলটা গাছে লাগিয়েছিস? আমি ঘাড় বাঁকিয়ে একটু সুর ধরেই বললাম, হ্যাঁ। উনি হাসলেন। খাটে বসতে বসতে জিজ্ঞেস করলেন, কোন ক্লাসে পড়িস রে? ইন্টার সেকেন্ড ইয়ার, এবারে পরীক্ষার্থী। অয়ন ঠোঁট বাঁকিয়ে মাথা নাড়লেন। কোন গ্রুপ? সায়েন্স। পা দিয়ে প্লাস্টিকের চেয়ারটা এগিয়ে এনে চোখের ইশারায় বসতে বললেন। আমি ধীরে ধীরে বসলাম। অয়ন ওনার ডান হাঁটুতে হাতের কনুই রেখে সামনের দিকে হেলে বললেন, সায়েন্স স্টুডেন্ট হয়ে মাথায় এইটুকু বুদ্ধি নাই? কোন কলেজ থেকে তোকে সায়েন্স দিছে? মিথ্যা টিথ্যা বলছিস না তো আবার? আমার মেজাজে 14টা বেজে গেল। বারবার চোখের পাতা ফেলছি আর পায়ের বুড়ো আঙুল দিয়ে জুতায় খুটখুট শব্দ করছি। উনি আমার পায়ের দিকে তাকিয়ে হেসে বললেন, নাক টিপলে দুধ পড়বে, এই মেয়ের আবার কত রাগ! বাপরে! যা, তোর অথইয়াপুর কাছে না যাবি? যা যা। জোরে জোরে শ্বাস ফেলে উঠে আসার সময় উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুই কি মিতু আন্টির মেয়ে না? আর চোখে একবার তাকিয়ে বেরিয়ে আসতে নিলেই অয়ন উঠে এসে আমার হাত চেপে ধরে বললেন, কিরে, উত্তর না দিয়ে যাচ্ছিস কেন? ভারী বেয়াদব তো তুই। আমি চোখ বড় বড় করে হাতের দিকে তাকাতে উনি হাতটা ছেড়ে দেন। আমি কপালের চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে একটু ব্যঙ্গ সুরে বললাম, হ্যাঁ, আমি আপনার মিতু আন্টিরই মেয়ে। বলে আর 1 মিনিট অপেক্ষা না করে বেরিয়ে আসি। রাগে গা জ্বলে যাচ্ছে আমার। কার উপর রাগ উঠছে ঠিক বুঝতে পারছি না, নিজের উপর নাকি ওই অয়নের উপর। অথইয়াপুর রুমে গিয়ে দেখি আপু তার কাজিন আর ফ্রেন্ডদের সাথে বসে মেহেদির ডিজাইন সিলেক্ট করছে। আমি রুমের পর্দা সরিয়ে ওদেরকে দেখে চুপচাপ দরজার পাশেই দাঁড়িয়ে রইলাম। অথইয়াপু মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলে, এদিকে আয়, বস আমার পাশে। আমি এগিয়ে গেলে আপুর পাশে বসা মেয়েটা উঠে গিয়ে আমাকে বসার জায়গা করে দেয়। চুপচাপ আপুর পাশে বসে সবার মুখ দর্শন করতে থাকি। এত এত অচেনা মুখের মাঝে নিজেকে সদ্যজাত শিশু বলে আবিষ্কার করলাম আমি। অথইয়াপু আমার হাতে হাত রেখে সবার উদ্দেশ্যে বলল, ওর নাম তন্বী, আদর করে তন্নু ডাকি আমরা। আমার মৃত্যু আন্টির ছোট মেয়ে, আমাদের থেকে অনেক ছোট। তোরা আবার ওকে জ্বালাতন শুরু করিস না। অথইয়াপুর অন্য পাশে বসা মেয়েটা বলে ওঠে, ছোট মানে কত ছোট? বিনি, ও এইবার মনে হয় এইচএসসি পাশ করেছে, তাই না তন্নু? আমি সেন্টি মার্কা হাসি দিয়ে ডানে বামে মাথা নাড়িয়ে বললাম, না, এবার এক্সাম দিব। হ্যাঁ হ্যাঁ। সামনের চেয়ারে বসা সুন্দরী আপুটা বলে, এত ছোট মেয়ে এখানে কি করবে? অথইয়াপু আলতো হেসে বলল, ছোট মরিচে ঝাল বেশি, জানিস তো? তন্নুর কানের কলা কিন্তু খুব সুন্দর, আমাদের আড্ডা ভরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে রে সুমি। তো তন্নু আর তন্বী একটা গান ধরো। সুমি আপুর কথা আমার দম বন্ধ হওয়ার উপক্রম। অথইয়াপুর আক্কেলও বলি হারি, এভাবে কেউ বলে? শখ করে মাঝে মাঝে গান গাই, তাই বলে যে আমার গলার সুর খুব ভালো তা তো আর নয়। অথইয়াপুর সুমি আপুর সাথে তাল মিলিয়ে বলে, হ্যাঁ তন্নু, শুরু কর। আমি অসহায় দৃষ্টিতে অথইয়াপুর দিকে তাকিয়ে আছি। সারাদিন গুনগুন করে গান গাওয়া আমার মাথায় এখন একটাও গান আসছে না। পেছন থেকে এক আপু আমার পিঠ চাপড়ে দিয়ে বলে, আরে বাচ্চা মেয়ে, ভয় পেও না আমাদের, আমরা এখানে আনন্দের মুডেই আছি। শুরু করো শুরু করো। ওকে। অগত্যা আমি রাজি হয়ে গেলাম। কিছুক্ষণ চুপ থেকে চোখ বন্ধ করে গাইতে শুরু করলাম। হো হো করে শীষ বাজালো 2-1 অথইয়াপু আমাকে এক প্রকার জড়িয়েই ধরে বলে, আমাকে মিন করলি নাকি? আমি হেসে বললাম, বিয়ে যখন তোমাকে উদ্দেশ্য করেই স্বাভাবিক। মুখে হাসিটা রেখে দরজার দিকে চোখ যেতেই হাসিটা হাওয়ায় মিলিয়ে গেল। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অয়ন। আমাকে তাকিয়ে থাকতে দেখে অথইয়াপু দরজার দিকে তাকিয়ে বলে, ভাইয়া ভেতরে আয়। অয়ন সোজা হয়ে দাঁড়িয়ে বলে, না, সুমি মিমের আম্মু এসেছে, ওদেরকে রাখছে, এটাই বলে পাঠালো। এসে দেখি এক বিশ্ববিখ্যাত সিঙ্গার গান গাইছে, তাই আর বিরক্ত করলাম না। মিমি আপু উঠে দরজার দিকে গিয়ে বলল, একদম ঠিক বলেছেন ভাইয়া, ফ্রিতে এমন গান কিন্তু রোজ রোজ শুনতে পারবেন না। অয়ন মাথা নেড়ে হাসলো, সাথে নড়ে উঠলো ওনার চুলগুলো। কয়েকটা চুল কপালে এসেও পড়লো।
দুই ঠোঁটের ফাঁক দিয়ে দাঁতও কিছুটা দৃশ্যমান হয়ে এলো। সুমি আর মিমি আপুকে উদ্দেশ্য করে বললেন, যাও, আন্টি ডাকছে। দুজনে বেরিয়ে গেল। তার মানে এরা দুই বোন, চেহারায় মিল আছে, এটা এতক্ষণে খেয়াল আসেনি আমার। আবারও সকালের দিকে একবার তাকালাম, এত মানুষ, তার উপর সবাই অচেনা। মোটেও ভালো লাগছে না আমার এখানে। আপু বোধহয় আমার মনের কথাটা বুঝতে পেরেছে। অয়নকে ডেকে বলে, ভাইয়া এখন কি বাইরে যাবি? অয়ন এসে চেয়ার টেনে বসতে বসতে বললেন, হ্যাঁ, একটু ঘুরতে যাব। ভাইয়া তন্নুকেও নিয়ে যা, বেচারি এত মানুষের মাঝে থেকে অভ্যস্ত নয়। অয়ন নেড়ে চেড়ে বসলেন। অসম্ভব, আমি বাইক নিয়ে যাব। বাইকে চড়াও হয়তো সে অভ্যস্ত নয়। আরে ভাইয়া, বাইক নেওয়ার দরকার কি? আশেপাশে একটু হেঁটে আয়, ওকে নিয়ে যা। আমি কপালে কয়েকটা ভাঁজ ফেলে অয়নের দিকে তাকিয়ে আছি। এখন সত্যি আমার বাইরে যেতে ইচ্ছে করছে। এখানে রাস্তাঘাট চিনি না বলে যাচ্ছি না। হঠাৎ কিছু মনে পড়ায় অথই আপু বলে, ভাইয়া তন্বিকে ওই দিঘির পাশে নিয়ে যা, জায়গাটা সুন্দর। অয়ন ভাই ঠোঁট বাঁকিয়ে ভ্রুচুলকে বলে, ওকে চলেন। অথই আপু আমায় ঠেলে দিয়ে বলল। যা, ভাইয়া কিন্তু অপেক্ষা করবে না। অয়নের পিছু পিছু রুম থেকে বেরিয়ে আসলাম। একটু আগে আমাকে তুই তুই করছিল, আর এখন আপনি? বাপরে, মানুষ এত দ্রুত রং বদলা কেমনে? গিরগিটিকেও তো হার মানাবে এলো। অয়ন হনহনিয়ে নিজের রুমে ঢুকে গেল। আমি দুনিয়ার ব্যাককল হয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছি। হালকা গোলাপি রঙের শার্টটা পরে বেরিয়ে এলো অয়ন। সাদা টি শার্টের উপর গোলাপি শার্ট। ছেলেরাও বুঝি এমন সুন্দর হতে পারে। ওনার দিকে প্রথমবার চোখ আটকে গেলেও মুহূর্তেই নিজের চিন্তা ভাবনার জলাঞ্জলি দিলাম। ওনাকে দেখতে যেমনই লাগুক, তাকাবো না আমি। সিঁড়ি বেয়ে নিচে এসে উঠানে আম্মু আর জাহানার আন্টির সাথে দেখা হয়ে গেল। আম্মু আমায় বাইরে যেতে দেখে বলল, একা একা কোথায় যাচ্ছিস? অয়ন পাশ থেকে বলে ওঠেন। আসসালামু আলাইকুম আন্টি। আম্মু চমকে উঠে তাকায়। ওয়ালাইকুম আসসালাম। অয়ন না? জি আন্টি। ওহ, কতদিন পর দেখলাম। অয়ন হাসলো। আম্মুকে বলে, আপনার মেয়েরা কি বাইরে যাবে বলে অথয়ের সাথে বায়না ধরেছে, তাই নিয়ে যাচ্ছি। আম্মু রেগে আমার দিকে তাকায়। আমি ইনোসেন্ট এক্সপ্রেশন দিয়ে দাঁড়িয়ে আছি। ঠিক কখন আমি অথই আপুর কাছে বায়না করেছি আল্লাহ মালুম। জাহানার আন্টি অয়নকে বলল, শোন, একদম ওকে রেখে একা একা হাঁটবি না। মেয়েটার আবার এখানে ওখানে পড়ে যাওয়ার বদ অভ্যেস আছে। আর দিঘির ওদিকে গেলে দিঘির কাছে যেতে দিস না, পড়ে যেতে পারে। অয়ন হেসে আর চোখে আমার দিকে তাকায়। আন্টি আমার ইজ্জত সম্মান শুকনো বাস বানিয়ে দিল। আন্টিকে উদ্দেশ্য করে বলেন, ওকে ওকে, এখন যেতে দাও, না হলে ঘোরাঘুরি মাটি হবে। আমার দিকে ফিরে বললেন। চলুন ম্যাডাম। অয়নের পিছু পিছু গেট দিয়ে বেরোতেই জাহানার আন্টি একটু উঁচু গলায় বলছেন, সন্ধ্যার আগে ফিরে আসিস। রাতে কিন্তু মেহেন্দির অনুষ্ঠান, তনু রেডি হবে। অয়ন হাত উঠিয়ে বুড়ো আঙুল দেখিয়ে আমার আগে আগে হাঁটা লাগালেন। মাটির কাঁচা রাস্তা, একপাশে টিনের বাড়ি আর আরেক পাশে একেবারেই খালি। তবে মাটিতে লাগানো সাইনবোর্ড গুলো জানান দিচ্ছে এগুলো প্লট, যা অলরেডি বিক্রি হয়ে গেছে। আধ ঘন্টা হেঁটে গিয়েই দেখা মেলে এক মস্ত বড় দিঘির। বিশাল দিঘির পানি যে অনেকটাই গভীর তা আন্দাজ করে ফেলি সহজেই। তবে তীরের দিকে অতটাও গভীর না, পায়ের পাতা ডুবোর মতো পানি আছে। কাছাকাছি গিয়ে দাঁড়াতেই অয়ন বলল, ছোট থেকেই ঢাকায় থাকিস? 1 বছর বয়স থেকে। আপনিও তো ঢাকায় থাকেন। উনি হাসলেন, তারপর বললেন, হ্যাঁ, তবে ছোট থেকে যেহেতু এখানে থাকিস, দাদা যখন বেঁচে ছিল তখন তো সবাই একসাথে ছিলাম। দাদা মারা যাওয়ার পর সংসার আলাদা হয়ে যায়। ঢাকায় থাকলেও এখানে মনটা বড্ড টানে। স্বাভাবিক, জায়গাটা সুন্দর, যদিও আমার কাছে এগুলো ছবি। উনি মাথা নাড়িয়ে বলেন, তোর তো গ্রামের প্রাকৃতিক ছোঁয়া, জয়েন্ট ফ্যামিলির অভিজ্ঞতা নেই? খুব একটা না, তবে ঈদে বাড়িতে যাই। অয়ন ফিক করে হেসে দিলেন। আমি চোখ কুচকে তাকাতেই বলেন, বেশি রাগিস না, পানিতে পড়ে গেলে আমার দোষ হবে। এমনিতেই তুই নাকি এদিক ওদিক পড়ে যাস আর ভ্যা ভ্যা করে কাঁদিস। বলেই হো হো করে হেসে উঠলেন। ওনার হাসি দেখে রাগে আমার গা জ্বলছে। এমনিতেও আমার রাগের রেকর্ড ভালো না, রাগ উঠলে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এগিয়ে গিয়ে ওনার কলার চেপে ধরে বলি, চুপ, একদম চুপ, একদম আমাকে নিয়ে মজা দিবেন না, ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দেবো একদম। উনি লাফিয়ে কয়েক পা পিছিয়ে গেলেন, এখনো হেসেই যাচ্ছেন। হাসি থামিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, কিরে, এখনো রেগে আছিস? আমি বেনির আগার চুলগুলো আঙুলে পেঁচাতে পেঁচাতে বললাম, আপনি আমাকে বাগানে আর এখানে তুই করে বলছেন, কিন্তু সবার সামনে তো ঠিকই আপনি আপনি করেন কেন? উনি হাসি থামিয়ে আমার দিকে তাকিয়ে আছেন, হয়তো এমন প্রশ্ন মোটেও আশা করেননি। আমি আবারও বললাম, অথয়াপুর সাথে গত বছরও দেখা হয়েছিল, আর
প্রায় আন্টি আপুর সাথে ফোনে কথা হয়েছে, কিন্তু আপনার সাথে অনেক আগে দেখা হয়েছিল। সেই হিসেবে আমি আপনার তেমন পরিচিত কেউ না। তবে তুই তুকারি করার কি আছে এখানে? উনি এগিয়ে গিয়ে পানিতে পা ডুবালেন, পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে বললেন, ছোটদের আমি তুই করেই বলি তনুশ্রী, কিন্তু সবার সামনে তোকে তুই করে বলতে ভালো লাগে না, বিধায় আপনি বলেছি। তনুশ্রী নামটা শুনে আশেপাশে তাকালাম, আর কাউকে না দেখে জিজ্ঞেস করলাম, কাকে বলছেন? উনি অসহায় দৃষ্টি নিক্ষেপ করলে আমি এগিয়ে গিয়ে ওনার পাশে দাঁড়ালাম। জুতা পেরিয়ে কিছু পানি আমার পা ছুঁয়ে দিল। অয়ন আমার হাত ধরে বললেন, পড়ে যাবি তো, এভাবে কাদায় দাঁড়াতে পারবি না। আমি মাথা নিচু করে হাতের দিকে তাকালাম। অয়ন বললেন, নাম তোর নেই, সকলের কাছে তন্য হলে আমার কাছে না হয় তনুশ্রী হলি, তোর কি খারাপ লাগবে? পরক্ষণেই হেলার ছলে বললেন, লাগলেই কি, আমি তনুশ্রী বলবো। আমি মাথা তুলে ওনার দিকে তাকিয়ে আছি। ছোটবেলা থেকে আদর করে অনেকে অনেক নামে ডাকে, কিন্তু আজ সবগুলোকে ছাড়িয়ে অন্য এক নাম পেয়ে গেলাম যা বাকিগুলো থেকে আলাদা। তনুশ্রী। আমি তনুশ্রী। রাগগুলো সব নিমিশেই বরফের মতো গলছে, ক্রমাগত গলছে, আর একটা সমুদ্র সৃষ্টি হচ্ছে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। ফোনের লাইটটা জ্বালিয়ে আমার বাম হাতটা শক্ত করে ধরে নিয়ে যাচ্ছে অয়ন। হঠাৎ হোঁচট খেলেই ওনার শার্ট খামচে ধরি। অয়ন আমার দিকে ফিরলে আমি শার্ট ছেড়ে দিয়ে সরে যেতে চেয়েও হাত ধরা বলে তা পারিনি। আমার এমন উদ্ভট ছটফটানি দেখে অয়ন বলল, কিরে এমন বাদরের মতো লাফাচ্ছিস কেন? ওই আমতান্ত করিস না, দেরি হচ্ছে, চল। আবারও হাঁটা লাগায় উনি। এদিকে আমাকে রীতিমতো টেনে টেনে নিচ্ছে। পায়ের ব্যথার কারণে হাঁটতে পারছি না। উনি বিরক্ত হয়ে ফিরে বললেন, কি সমস্যা? পায়ের আঙুলে ব্যথা। আমার কথায় উনি হাত ছেড়ে হাঁটু গেড়ে আমার সামনে বসে ফোনের লাইটটা পায়ের দিকে ধরে পায়ের বৃদ্ধাঙ্গুল কেটে রক্ত পড়েছে। পকেট থেকে টিস্যু বের করে রক্ত মুছতে মুছতে বললেন, এইটুকু কাটতে হাঁটতে পারছিস না? সবসময় বাবা আগলে রাখে তো, ব্যথা পাই না কখনো। এটা আমার কাছে এতটাও কম ব্যথা নয়। উনি উঠে দাঁড়িয়ে বললেন, তোরা মেয়েরাও না এত ন্যাকামি পারিস। ওনার কথায় বেশ রাগ হলো, এমন ভাবে বললো যেন আমি কত ন্যাকা। যদিও ন্যাকামি আমি একটু বেশি করি, তবে তা স্বীকার করতে নারাজ। উনি ফোনটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, ধর। ফোনটা হাতে নিতেই অয়ন আমায় পাজাগুলো তুলে নেয়। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। একটু নড়ে চড়ে উঠতেই আমায় আরো জোরে চেপে ধরে বলে, চুপ থাক, তোর মতো কচ্ছপের গতিতে হাঁটলে রাত পেরিয়ে যাবে পুরো। আর কিছু না বলে চুপ করেই থাকলাম। অয়নের শার্টের কলারের কাছ থেকে পারফিউমের একটা মিষ্টি স্মেল নাকে এলো। চোখ উঠিয়ে উপরে তাকিয়ে ওনার চেহারা দিকে তাকিয়ে আছি। আমাকে নিয়ে সোজা হেঁটে চলে যাচ্ছেন। একটু কি কষ্ট হচ্ছে না? আমার ওজন তো নেহাত কম না। কি খাস এত? ওজন কত তোর? ওনার কথায় চমকে উঠলাম। চোখ পিটপিট করে বলল, অনেক দিন হবে ওজন মাপিনি। এই তো 50 কেজি হবে। উনি আমাকে একটু নাড়িয়ে কিছুটা ব্যঙ্গ সুরে বললেন, আগে না, কমপক্ষে 55-60 হবে। হতে পারে। আপনার কষ্ট হচ্ছে? অয়নের মুখে হাসি দেখলাম, কিন্তু প্রশ্নের উত্তর পেলাম না কোনো। ডান হাতটা বাড়িয়ে ওনার দাড়িতে হাত রাখতেই উনি আমার দিকে তাকালেন। আমি হাত সরিয়ে অন্যদিকে তাকালাম। ছি, কি লজ্জাই না পড়তে বসেছি আমি। বাসার কাছাকাছি আসতেই গান বাজনার শব্দ পাওয়া যাচ্ছে। অয়ন আমায় কোল থেকে নামিয়ে ফোনটা নিয়ে চলে গেলেন ভেতরে। আমি ভেতরে ঢুকে দেখি উঠান ভর্তি মানুষ। আমায় দেখে আম্মু এসে বললেন, এত দেরি করলি কেন? যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। যাচ্ছি। কোন রুমে যাব? দোতলায় গিয়ে তোর অথয়াপুর রুমটা খালি আছে, আমাদের ব্যাগটা ওইখানেই আছে, যা তাড়াতাড়ি। তাড়াহুড়ো করে সিঁড়ির কাছে যেতেই অয়ন আমার হাত ধরে উপরে নিয়ে যায়, একদম ওনার রুমে। আমাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে বলেন, পায়ের ওষুধ লাগাতে হবে। না লাগবে না, ঠিক আছে আমি। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ঔষধ বের করতে করতে বললেন, রাস্তায় তো ঠিক ছিলি না, নাকি কোলে ওঠার ধান্দা ছিল? আমি কপাল কুঁচকে তাকিয়ে আছি। এটা কেমন হলো? আমি কি ওনাকে কোলে নিতে বলেছিলাম নাকি? উনি আমাকে খাটে বসিয়ে সামনে হাঁটু গেড়ে বসে ঔষধ লাগিয়ে একটা ব্যান্ডেজ লাগিয়ে দিলেন। রাতে খুলে ফেলিস। ঠিক আছে বলেই বেরিয়ে এলাম। অথয়াপুর রুমে গিয়ে দেখি কেউ নেই, তার মানে সবাই নিচে আছে। আমি এদিক ওদিক তাকিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। হলুদ ও সবুজ রঙের কম্বিনেশনের লেহেঙ্গাটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিলাম। বেনি খুলে চুল আঁচড়ে একপাশে ছেড়ে দিলাম। মুখে ফাউন্ডেশন লাগাচ্ছি, এমন সময় দরজায় নক পড়ে। কে? হলো তোর তনু? এত সময় লাগে নাকি? আমার গলা শুনে কোনো রকমে ফাউন্ডেশনটা লাগিয়ে দিয়েই দরজাটা খুললাম। 5 মিনিট। আচ্ছা দ্রুত আসো। আম্মু চলে যেতে নিলে আমি বললাম, আম্মু একটু আইলাইনারটা দিয়ে দিবে?
আম্মু ফিরে একটু রাগী গলায় বলল, এত সাজা লাগবে না, তাড়াতাড়ি আসো। আম্মু চলে গেল। আমি গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছি। চোখে আইলাইনার না দিয়ে আমি কিছুতেই নিচে যাব না বলে পণ করেছি। এমন সময় অয়ন এসে সামনে দাঁড়ালো। সবুজ পাঞ্জাবি আর সাদা জিন্স পরেছেন উনি। ভ্রু নাচিয়ে বললেন, নিচে যাবি না? কপালের চুলগুলো সরিয়ে বললাম, আমি এখনো সাজিনি। উনি ঠোঁট উল্টে আমায় দেখে বললেন, মুখে তো ভালোই ময়দা মেখেছিস, আর কি সাজবি? ভেঙচি কেটে আমি ভেতরে চলে গেলাম। আইলাইনারটা নিয়ে নিজে নিজে দেওয়ার চেষ্টা করছি। তখনই অয়ন এসে আইলাইনারটা নিয়ে আমাকে সামনের চেয়ারে বসিয়ে বলে, আমি দিয়ে দিচ্ছি। আমি ওনার দিকেই তাকিয়ে আছি। অয়ন হেসে বললেন, চোখ খুলে রাখলে দিব কি করে? আমি পারবো। পাক না আমি কম কর। আমি আর প্রতিবাদ না করে চোখ বন্ধ করলাম। অয়ন আইলাইনার দিয়ে দিল, তারপর পার্লার ক্লিপগুলো নিয়ে চুলগুলো আটকে দিল। আমি এখনো চোখ বন্ধ করেই আছি, অনুভব করছি ওনার প্রতিটা স্পর্শ। 5 মিনিট পর চোখ খুলে ওনাকে আশেপাশে দেখলাম না। আয়নার দিকে তাকিয়ে দেখি আমি সব সময়ের মতো চেনা সাজটাও আজ অচেনা ঠেকছে। কিন্তু কেন? অয়নের ছোঁয়া। লজ্জায় গাল লাল হয়ে এলো আমার। এমনকি অয়নের দিকেও আর তাকাতে পারলাম না। আম্মু এসে ধমক দিয়ে বলল, এখনো এখানেই বসে আছো? আমি চমকে উঠে দ্রুত লিপস্টিক লাগিয়ে বললাম, এই তো যাচ্ছি। আমার দিকে না তাকিয়ে বেরিয়ে গেলাম। মাথা নিচু করে সিঁড়ি দিয়ে নেমে এলাম। এত লজ্জা কেন লাগছে আমার? কই, আগে তো এমন অনুভূতি হয়নি। সুমি আপু এসে আমার হাত ধরে বলল, এদিকে আসো, এদিকে আসো। উঠোনের ডান পাশে করা স্টেজে অথৈ আপু বসে আছে। দুজন মেয়ে তাকে মেহেদি দিয়ে দিচ্ছে। ওরা হয়তো পার্লার থেকেই এসেছে। আমাকে নিয়ে অথৈ আপুর পাশেই বসানো হলো। সুমি আপু সেলফি তুলছে। তারপর আমার হাতে মাইক্রোফোন দিয়ে সাউন্ড বক্সের গান বন্ধ করে বলে, শুরু করো তন্নু আর তন্বী, গান শুরু করো। আমি কপাল কুঁচকে একটু রেগে অথৈ আপুর দিকে তাকালাম। এই সুমিকে ধরে ইচ্ছে মতো চালাতে পারলে শান্তি লাগতো। বিকেলে একবার আর এখন একবার আমায় ফাঁসিয়ে দিল। এটা কোনো কথা? আর তন্নি আর তন্নু কি? উফ, একটা ডাকলেই তো হলো। সুমি আপু আমার হাত থেকে মাইক্রোফোন নিয়ে আমার হাতে একটা মিনি মাইক্রোফোন ধরিয়ে দেয়। সুমি আপু বলছে, তন্বী উর্ফে তনু বিকালে আমাদের একটা গান শুনে আসে। সে তার এই প্রতিভা গোপনে রাখতে চায় বলে জানিয়েছেন, আমাদের সম্মতি কোনে অর্থে। কিন্তু আজ এই প্রতিভা বিকশিত করার দিন এসে গেছে, তাই তাকে একটা গান পরিবেশন করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। সুমি আপু কি আমার প্রশংসা করলো নাকি অপমান করলো তা ঠিক বুঝতে পারলাম না। তবে এত জোড়া চোখ আমার দিকেই তাকিয়ে আছে যে আমি হতভম্ব হয়ে গিয়েছি কিছুটা। আশেপাশে তাকিয়ে স্টেজের পাশে অয়নকে আবিষ্কার করলাম আমি। আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন উনি। আমি কি কোনোভাবে এলোমেলো হয়ে আছি? তাড়াহুড়ো করে আবারও উল্টাপাল্টা লিপস্টিক লাগাইনি তো? চশমাটা ঠিক করে অথৈ আপুকে বললাম, আপু এখন না। আরে তন্নু, এত লজ্জা পেতে হবে না তো। মিমি আপু এসে গলায় মিনি মাইক্রোফোনটা লাগিয়ে দিল। এখন মুখটা একদম বন্ধ করে রেখেছি। একটা কাশি দিলেও সবাই শুনে নিবে। এদিকে সুমি আপুর আজগুবি কথাবার্তা চলেছে। সুমি আপুর হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে নেয় অয়ন। সকলের উদ্দেশ্যে বলে, ইত্তাজা রহমান আমার চাচাতো ভাই, যার এখানে গান গাওয়ার কথা ছিল। অনেকেই জানেন সে সিঙ্গার হওয়ার প্রস্তুতি নিচ্ছে। রেডিওতে গানও গায় প্রায়, আবার তার অ্যালবামও বের হবে। বেচারা এখন এসে উপস্থিত হতে পারেনি, তাই পোলাওয়ের পরিবর্তে আমাদের সুমি ম্যাডাম আমাদের পান্তা গেলানোর প্ল্যান করেছেন। উপস্থিত অনেকেই মুখ টিপে হাসছে। প্রায় সবাই হাসাহাসি শুরু করেছে। আমার তো কান্না পাচ্ছে এসব দেখে। সকলের সামনে গান গাইতে লজ্জা লাগে বলে আমার গলা কি এতই খারাপ নাকি? আজ অ্যালবাম বের করলে কাল হিট হয়ে যাবে। মনে মনে ভাব নিচ্ছি। অয়ন আমার দিকে তাকিয়ে বলে, শুরু করেন মিস পান্তা। চোখ ছোট ছোট করে তাকিয়ে আছি। উনি সুমি আপুর হাতে মাইক্রোফোন দিয়ে আবারও গিয়ে সেই আগের জায়গাটায় দাঁড়িয়ে পড়লেন। আমার ইচ্ছে করছে উঠে দাঁড়িয়ে একটা লম্বা স্পিচ দিই। এতই লম্বাতেই যেন আমার কাছ থেকে এই মাইক্রোফোন নামক যন্ত্রণাটা নিয়ে নেওয়া হয়। তবুও নিজেকে বোঝাই, কন্ট্রোল তো নিক, কন্ট্রোল। একটু সোজা হয়ে বসি আর গান শুরু করি। অনেকে অয়নের কথা নিয়ে এখনো হাসাহাসি করছিল। গান শুরু হতেই সবাই চুপ হয়ে যায়। আর চোখে 2-3 বার অয়নের দিকে তাকিয়েছি। পাঞ্জাবির পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে সে। গান শেষে সাইদা আপু আমার কাছ থেকে মাইক্রোফোনটা নিয়ে নেয়। আমি উঠে কোনো কথা না বলে বাগানের দিকে চলে যাই। সাধারণত এত মানুষের মাঝে থাকার অভ্যেস নেই আমার। জয়েন্ট ফ্যামিলির মধ্যমণি বা শত জনের কেন্দ্রবিন্দু কখনোই ভালো লাগে না আমার। বাগানে গিয়ে লেহেঙ্গার ওড়না ঠিক করছি। অয়ন পেছন থেকে এসে বললেন, এভাবে চলে আসলে যে? একবার তাকালাম কিন্তু কিছু বললাম না। ওনাটা আটকে ওনার দিকে তাকাতেই দেখি উনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। কপাল কুঁচকে গেল আমার। অয়ন হাত বাড়ালেন আমার দিকে, একটু পিছিয়ে গেল।
উনিও এগিয়ে আসলেন, ঠোঁটে কোণে লেগে থাকা লিপস্টিক গুলো মুছে বললেন, এখনো লিপস্টিক দিতে শিখিসনি? তোর বয়সে মেয়েরা মা হয় জানিস? মা শব্দটা কানে বাড়ি খাচ্ছে বারবার। খুব ভারী তো এই শব্দটা, আর এমন কথা শুনতেও আমি বরাবরই আনাড়ি। চল, ইত্যাদি আসছে দেখলাম, তোর গান শুনলো, তোর সাথে কথা বলার আগেই তো পালিয়ে আসলে। আমার হেলদুল না দেখে আমার হাতটা চেপে ধরে উঠানে নিয়ে আসলেন। স্টেজের কাছাকাছি এসেই হাত ছেড়ে দিয়ে বন্ধুদের সাথে অন্যদিকে চলে গেলেন। হাই, আমি ইত্তেজা। কারো কণ্ঠে ফিরে তাকালাম। সবুজ পাঞ্জাবি আর কালো জিন্স পরা ছিমছাম গরনের ছেলেটা হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমি জোরপূর্বক হাসির রেখা ফুটিয়ে তুলে বলি, হ্যালো, আমি তন্নি। ইত্তেজা চেয়ারের দিকে ইশারা করে বলে, বসি। শিওর। দুজনে পাশাপাশি বললাম। ইত্তেজা বলল, গান ভালোই গাইতে পারেন। বাসায় ঢুকে ভেবেছিলাম সাউন্ড বক্সের উচ্চ শব্দ শুনতে পাবো, কিন্তু একটা মিষ্টি কণ্ঠই কানে এলো। সত্যি অসাধারণ ছিল। আমি মুচকি হেসে জবাব দিলাম, শখ করেই গাওয়া হয়, এভাবে এই প্রথম। এটা কি শেষটা হবে নাকি? সম্ভাবনা বেশি। ইত্তেজা পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে বলল, আপনার আপত্তি না থাকলে আপনাকে একবার সকলের সামনে আনতে চাই। আমার অ্যালবামে গান গাওয়ার সুযোগ দিতে চাই। আমি নাবোধক মাথা নেড়ে হাসলাম। বললাম, আসলে এমন কিছুর ইচ্ছে নেই আমার, এই তো আছি বেশ। এমন সময় অথই আপু ইত্তেজাকে ডেকে বলল, ভাইয়া এদিকে আসো, তোমার গান না শুনে কিছুতেই ছাড়ছি না। অনেকেই হো হো করে চিৎকার করে উঠলো। ইত্তেজাও চলে গেলেন গান গাইতে। আমি একা বসে রইলাম। ঔষধ দেওয়ার পর পায়ের ব্যথা অনেকটাই কমে গেছে। নখের দিকটায় কেটেছিল, তাই ব্যথা সহ্য করতে কষ্ট হচ্ছিল। অয়ন এসে আমার পাশে বসে এক গ্লাস জুস আমার দিকে এগিয়ে দিলেন। আমি গ্লাসটা নিতেই উনি উঠে চলে গেলেন অন্যদিকে। আমি বেকুবের মতো ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছি। গান আবার আনন্দের সময় যাচ্ছে আপন গতিতে। রাত 11টা পেরিয়ে গেছে। দুই হাতে মেহেদি লাগিয়ে ছাড়া কয়েদির মতো ঘুরে বেড়াচ্ছি। এদিকে ক্ষুধায় পেট চোচো করছে। খোলা বারান্দার ডানে বামে সমানে পায়চারি করছি। উঠানের চেয়ারগুলোতে বিন্দুমাত্র বসার জায়গা না পেয়ে এখানেই দাঁড়াতে হলো। বাসায় হলে ক্ষুধা লাগছে বলে বলে টর্নেডো তুলতাম, কিন্তু এখানে তো আর সম্ভব না তা। হঠাৎ কেউ কাঁধে হাত দিল। ফিরে অয়নকে দেখেই চোখ কপালে আমার। আমায় বললেন, তনুশ্রী, মিতু আন্টি তোকে ডাকছে। আমি দুই হাতে ইশারা করে বললাম, হাঁটতে নিলেই ধাক্কা খাবো আর মেহেদি লেপটে যাবে। অয়ন হেসে আমার দুই হাতের বাহুতে ধরে ডাইনিং এ নিয়ে আসলেন। জাহানার আন্টি আমাদের দিকে তাকাতেই আমি ভয় চুপসে গেলাম। আম্মুও আছে এখানে, তার মানে আজ এখনই তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে। আমার চিন্তা ভাবনাকে ভুল স্বীকৃতি দিয়ে অয়ন ভাই বললেন, মিতু আন্টি, তোমার মেয়ের আবার মেহেদি লেপটে যাওয়ার ভয় বেশি, তাই একদম ধরে নিয়ে এসেছে। আম্মু ওনার কথা তাল মিলিয়ে বলল, একদম ঠিক করেছো। চেয়ার টেনে আমাকে বসতে ইশারা করে আমার পাশের চেয়ারে বসে পড়লো অয়ন ভাইয়া। এক পাশে আম্মু আর অন্যদিকে উনি, মাঝখানে আমি নিজেকে নিতান্তই এক বন্দি ভাবছি। নিজে খেতে পারবো না, তাই আম্মু খাইয়ে দিয়েছে। যদিও ডাইনিং এ তেমন মানুষ নেই, তবুও বেশ লজ্জা লাগছে। লজ্জা লাগার মূল কারণ হচ্ছে অয়ন নামক অদ্ভুত মানুষটার হাসি। আনোয়ার রহমান অয়নের বাবা, ওনার সাথে খাবার টেবিলেই কুশল বিনিময় হলো। শান্ত স্বভাবের মানুষ হলেও বেশ ভদ্র মানুষ উনি। প্রয়োজন ছাড়া কথা কম বলেন, কিন্তু প্রয়োজনেও একটা বা দুটার বেশি কথা বলেন না। ওই এক দুই কথাই উনি সমস্যার দফা রফা করে দেন। এমন গুণ সবার থাকে না। আমাকে বেশ স্নেহই করেন, নিজের মেয়ের মতোই ভালোবাসেন। গত বছর অথই আপুকে নিয়ে আমাদের বাসায় গিয়েছিলেন, তারপরেই আজই দেখা হলো। খাওয়া শেষে মুখ মুছে দিতেই ডাইনিং থেকে বেরিয়ে আসলাম আমি। আম্মু পানি খাওয়ার জন্য ডাকলেও আমি আর ফিরে তাকাই না। কিছুক্ষণ পরেই অয়ন আমার সামনে এক বোতল পানি ধরে বলে, খাওয়ার পর পানি খাওয়া লাগে জানিস না? দাঁত খিচিয়ে বললাম, জানতেও চাই না। জানতে হবে না। বোতলের মুখ খুলে আমার মুখের সামনে ধরে খাওয়ার জন্য ইশারা করেন। পানি মুখে নিতেই বাম হাতে একটা ট্যাবলেট ডান হাতে এনে আমায় দিয়ে বললেন, হাকর। মুখে পানি পড়ে গাল ফুলিয়ে রেখেছি। উনি তাড়া দিয়ে বললেন, নে হাকর। ট্যাবলেটটা খেয়ে নিয়ে বললাম, কিসের ট্যাবলেট? বোতলে মুখ লাগাতে লাগাতে ভাবলেশীন ভাবে বললেন উনি, ঘুমের। বাট আমি আপনাকে বিশ্বাস করে খেলাম আর আপনি আমায় ঘুমের ওষুধ খাওয়ালেন? চিটার বাটপার। চেঁচামেচিতে কপাল কুচকে একবার তাকিয়ে উনি উপরে চলে গেলেন। এতক্ষণে মেহেদি শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে দেখে একটা দফা রফা করার আশায় আমিও ওনার পিছু পিছু গেলাম। উনি রুমে ঢুকে দরজা লাগানোর আগে আমি রুমে গিয়ে হাজির। আর আমার দিকে তাকিয়ে থেকে আর দরজা লাগালো না, কিন্তু পর্দাটা টেনে দিলেন। আমি খিচিয়ে উঠে বললাম, ঘুমের ওষুধ কেন খাইয়েছেন আমায়?
উনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন। হঠাৎ কিছু মনে পড়ার মতো করে আমি বললাম, আমি ঘুমালে আপনার কি উপকার হবে শুনি? চিরুনিটা শব্দ করে রেখে এগিয়ে এলেন, এক হাতে আমার 2 গাল চেপে ধরে বললেন, প্যারাসিটামল খেয়েছিস তনুশ্রী, তোকে ঘুমের ওষুধ কেন খাওয়াবো? এত বিশ্বাস তোর আমার কথায়? আমি একটু সরে দাঁড়িয়ে আর চোখে ওনার দিকে তাকাতেই দেখি উনি হো হো করে হেসে উঠলেন। আমিও হেসে দিই। সত্যি বোকা বনে গেছি আমি। যা, আমার রুমে এভাবে তোর থাকাটা সুন্দর দেখায় না। আশেপাশে তাকিয়ে চুপচাপ বেরিয়ে গেলাম। ঝগড়ার মুডে রুমে ঢুকলেও এখন আর সেই মুডটা নেই। ওনার হাসিতে সবটাই কেটে গেছে। দোতলার বারান্দা থেকে নিচে তাকালাম। অথৈ আপু এখনো ওখানেই বসে আছে। স্টেজে ইফতাজা গান গাইছে। এতক্ষণ ধরে একটা মানুষ কি করে গান গাইতে পারে? অবশ্য কিছু মানুষ মাল্টি ট্যালেন্টেড হয়েই জন্মায়। সকাল সকাল সারা বাড়িতে মানুষের চেঁচামেচিতে ঘুমের 12টা বেজেছে আমার। জাহানার আন্টির রুমে আম্মু, আন্টি আর অথৈ আপুর সাথে রাতে শুয়েছিলাম। রাত না বলে ভোর বললেও চলবে, কারণ 4টাকে কেউ রাত বলে না, ভোরটাই বলে। আর কোন চোখ দুটো কোনো মতে খুলে ঝিমিরে বসে আছি। অথৈ আপু গোসল করে এসে খাটে বসে চুল মুছছে। আমাকে উঠতে দেখে আপু বলল, পা কাটলো কি করে তন্নু? আপুর কথায় পা ব্যথার কথা মনে পড়লো আমার। পায়ের দিকে তাকিয়ে বললাম, কাল দিঘির পাড়ে কেটেছে। আপু বোধহয় রাগ করেছে, ধমকের সুরে বলে ওঠে, দিঘির পাড়ে কেটেছে? কথাটা একবার কাউকে বললি না? আর আমার ভাইটাও এত ইরেসপন্সিবল। অয়ন দায়িত্বহীন, এমন কথা মেনে নিতেই কষ্ট হলো আমার। কাল ওনার দায়িত্ববোধ আমায় মুগ্ধ করেছে। এমন মানুষ আজকাল দ্বিতীয়টি পাওয়া যাবে কিনা সন্দেহ। আপু বকাঝকা করেই যাচ্ছে। আমুর রুমে ঢুকে আমায় দেখে বলে, কেমন মানুষ দেখো অথৈ, এখনো বিছানায় বসে আছে। যা দাঁত ব্রাশ কর। ব্যাগ থেকে ব্রাশ বের করে পেস্ট লাগিয়ে আমার হাতে ধরিয়ে দিয়ে আম্মু আমার ড্রেস বের করে দিতে লাগলো। আমি ব্রাশ হাতে নিয়ে ঝিমাচ্ছি। অথৈ আপু বলে, ব্যান্ডেজ কে লাগিয়েছে? আমিই লাগিয়েছি। কথাটা বলে মুখে ব্রাশ ঢুকিয়ে ওয়াশরুমে চলে যাই। অয়ন রাতে ব্যান্ডেজ খুলে ফেলতে বললেও আমি তা ভুলে মেরে দিয়েছি। এই জন্যই সকাল সকাল এত জেরা চলছে। মুখ ধুয়ে বাইরে এসে দেখি বিছানায় বসে আম্মুর সাথে এক মধ্যবয়সী মহিলা কথা বলছে। অথৈ আপুর রুমের এক পাশে চেয়ারে চুপচাপ লাজুক মুখে বসে আছে। এই এক সমস্যা, যখন তখন যে কেউ রুমে চলে আসে। বিরক্ত হলেও তা প্রকাশ না করে ওনা গায়ে জড়িয়ে নেই। আম্মু আমায় দেখিয়ে ওনাকে বলে, এই হলো আমার মেয়ে তন্নির। আর তন্নি ইত্তেজার আম্মু, তোমার আন্টি। আমি হাসি মুখে সালাম দিলাম, কুশল বিনিময় করলাম। আম্মু একটা ড্রেস আমার হাতে ধরিয়ে দিয়ে বলে, যাও চেঞ্জ করে আসো। ওয়াশরুমে গিয়ে ড্রেস পাল্টাতে হলো। সুতির 3 পিস পরেছি। বিকালে আবারও সেই ভারী ড্রেস পরতে হবে। আজ অথৈ আপুর হলুদ সন্ধ্যা বলে কথা। মনে মনে ঠিক করলাম হলুদ গাউনটা পরবো আজ। ওয়াশরুম থেকে বের হয়ে চুল আঁচড়ে আপুর সাথে রুম থেকে বের হই আমি। ডাইনিং এ গিয়ে নাস্তা করি। এর মধ্যেই অয়নের সাথে একেবারের জন্যেও দেখা হলো না। আপুকে অয়নের ব্যাপারে জিজ্ঞাসা করতেও কেমন যেন লাগছে। যদি কিছু মনে করে, খাওয়া শেষে আপুর সাথে বাগানে যাই। এই দিকটা বেশ নিরিবিলি আর শান্ত, ভালো লাগছে পরিবেশটা। আচ্ছা আপু, তোমার ফ্রেন্ডরা কোথায়? আপু হেসে দিল। ওদেরকে খুব পছন্দ হয়েছে বুঝি? ওই সুমি আপু ছাড়া বাকিরা ভালোই। সুমিও অনেক ভালো, একটু চঞ্চল কিন্তু একদম অন্যরকম। ওহ, তা বলো না, ওরা কোথায়? আপু হাসলো। এক পাশ থেকে পড়ে যাওয়া ওড়না তুলে বলল, ওরা ওদের বাসায় চলে গেছে সকালে, বিকালের আগেই আসবে। ওরা আবার সাজগোজ বেশি পছন্দ করে কিনা, সারাদিন ওই পার্লারেই কাটাবে। আমি ভ্রু উঁচিয়ে একটু ভেবে বললাম, বিয়েটা ঠিক কার, কনফিউজড হয়ে গেলাম। অথৈ আপু মিটিমিটি হাসলো, আমার দিকে ফিরে বলল, ওদিকে চলো, ভাইয়ার ফুল গাছগুলো দেখে আসি। আবার ওই ফুলের গাছের কাছে যেতে হবে শুনে গোলাপের কাটার মতো কাটা ধরলো আমার শরীরে। তাও আপুর সাথে সাথে গেলাম। গাছের কাছে গিয়েই আপু কালকের ফেলে যাওয়া গোলাপটা তুলে বলল, হাই আল্লাহ, এই ফুলটা কে ছিল? ভাইয়া একবার জানলে আর রক্ষা নেই। আমি মুখ টিপে হাসছি। এমন সময় ইত্তেজা এসে হাজির হলো। আপুকে এক ধমক দিয়ে বলল, ওই ছাগলের দল, সকাল সকাল বাগানে কোন পাতার সন্ধানে এসেছিস? ভাইয়া রাগাবি না একদম। ইত্তেজা বনিতা করে বলল, বিয়ের আগে তোমার উডবি হাজবেন্ড তোমার মাকে কল করে কথা বলে রেখে দিল, অথচ তুমি পাত্তা খুঁজছো। যাই একটু কথা বলে আয়। আপু একটু লজ্জা পেয়ে আমার দিকে তাকালো। আমার মুখে হাসি দেখে এক প্রকার দৌড়েই চলে গেল। আপু যেতে হো হো করে হেসে দিল ইত্তেজা। আমিও হাসলাম। ইত্তেজা আমার দিকে তাকিয়ে বলল, আপনার হাসিটা কিন্তু সুন্দর, ঠিক আপনার কণ্ঠের মতো।
এমন কথায় আমার ঠিক কি রিয়াকশন দেওয়া উচিত বুঝলাম না। হাঁ করে তাকিয়ে আছি ইতাজার দিকে। এমন মুহূর্তে অয়নের আগমন ঘটলো। অয়ন সোজা সাপটা ইতাজাকে বললেন, আম্মু ডাকছে, যা নাস্তা করায়, আমি একটু বাইরে যাব। ওকে, আপনি খাবেন না? অপ্রস্তুত হয়ে বললাম, খেয়েছি। ইতাজা মাথা নেড়ে চলে যেতে অয়ন আমার দিকে তাকালেন, বললেন, বাইরে যাবি? কোথায়? আমাকে যেতে হবে তাই জিজ্ঞেস করলাম, যাবি নাকি? তাছাড়াও এখানে থেকে তুই খুব একটা কাজে লাগবি না। আন্টির না ওটা আন্টির সাথে ঘুরে বেড়াস আর প্যান প্যান করিস। কপাল কুচকে তাকাতেই উনি বললেন, গেলাম, বাই। আমিও ওনার পিছু পিছু বাসার বাইরে চলে আসি। উনি বাইকে উঠে বলেন, কি হলো? আমিও যাব। ঠিক কি কাজে লাগবে? কথাটা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম, মানে আমার সাথে গিয়ে ঠিক কি কাজে লাগবে? জানি না। অয়ন হাসলেন, চোখের ইশারায় পেছনের সিটটা দেখিয়ে বললেন, বস, কিন্তু ন্যাকামি করে চিল্লাপাল্লা করবি না, করলে একদম ধাক্কা দিয়ে ফেলে দিব। আচ্ছা। বাইকে বসে অয়নের শার্টের কলার ধরলে উনি ধমক দিয়ে বলেন, এই কিরে, কলারটা ছিস কেন? আমি ওনার কানের কাছে মুখ নিয়ে বললাম, তো কি করব, না ধরলে তো পড়ে যাব, তখন আন্টি আপনাকেই বকবে। বলি, তার জন্য কলারই কেন চেপে ধরতে হবে? আসামি হয়ে যাচ্ছিস? আপনিই তো আসামি, স্বামী হবেন নাকি? বলে জিভ কামড়ালাম। ভুল কথা যে ভুল বলে ফেলেছি তা বলার পর টেবিল পেলাম আমি। উফ! অয়ন আমার দিকে একবার ফিরে তাকায়, তারপর বলেন, নেমে দাঁড়া। আমি মাথা নিচু করে নেমে দাঁড়ালাম। অয়ন ধমকে সুরে বলে, কান ধরে 5 বার উঠবস কর। মোটেও না। বসতে ইশারা করায় আমি আবারও বসে পড়লাম। এবারে আর কলার ধরলাম না, আলতো করে কাঁধে হাত দিলাম। অয়ন বাইক স্টার্ট দিলেন। তুই না আগে অনেক কথা বলতে, কোথায় গেল তোর এত কথা? আমি ওনার দিকে তাকালাম, যদিও চেহারাটা দেখতে পারলাম না। নড়ে উঠতেই বললেন, বেশি লড়িস না, একটু পর মেইন রাস্তা আসবে, তুই নড়াচড়া করলে আমার মনোযোগ নষ্ট হবে। তুই বরং একটা গান ধর। কেন? আপনার ওই পোলাও বুঝি গান শোনায়নি? শুনিয়েছে, কিন্তু সবাই তো আর তোর মতো নয় তনুশ্রী। কথাটার মানে বোঝা আমার পক্ষে কঠিনই হয়ে গেল। এভাবে কেউ কোনোদিনও বলেনি। বাবার পর এই প্রথম কোনো পুরুষের এত কাছে আছি, তার উপর এত কঠিন কঠিন কথা। কিরে, গান শুরু কর। মাথাটা হেলান দিয়ে অয়নের পিঠের সাথে লাগিয়ে সুর তুললাম। গান গাইছি আর অয়নের শার্টের চেকের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছি। হঠাৎ ঝাঁকুনি পড়ায় ডান হাত পেছনে এনে আমায় আগলে নেন অয়ন। না ধরলে পড়েই যেতাম আমি। আমি ওনার হাতের দিকে তাকালাম। এই কি সেই মানুষটা যাকে অথই আপু রেসপন্সিবল বলেছে? বাইক থামলো একটা ছোট্ট মার্কেটের সামনে। অয়ন নেমে দাঁড়ালেও আমি নামলাম না। ফোন বের করে সময় দেখলাম। বললেন, বসে থাকবি এখানে? নো। উনি কপাল কুচকে বললেন, এসব কেমন শব্দ, আজব লাগে শুনতে। আয়, দেরি করতে পারবো না। আমি নেমে ওনার পাশাপাশি হাঁটছি। হঠাৎ উনি আমার হাত ধরলেন। না, কালকের মতো করে না। ওনার ডান হাতের 5টা আঙুল আমার বাম হাতের 5 আঙুলের ভাঁজে রেখেছেন। ভাবখানা এমন যে ছেড়ে দিলেই পালিয়ে যাব। কসমেটিক্স এর দোকানে নিয়ে গেলেন উনি। অথই আপুর কোনো কসমেটিক্স কেনা বাকি নাকি তা ঠিক বুঝে উঠলাম না। জাহানার আন্টিও আহামরি তেমন সাজেন না যে ছেলেকে কসমেটিক্স আনতে পাঠাবেন। অয়ন একটু নিচু স্বরে বললেন, কয়েক সেট চুড়ি পছন্দ করতো, দেখি তোর কেমন পছন্দ। আমি চোখ ছোট ছোট করে বললাম, কার জন্য সেটা আগে বলেন। স্পেশাল মানুষের জন্য। বলি ডান চোখটা টিপলেন অয়ন। আমার মুখের দুষ্ট হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। কেন যেন মনে হচ্ছে কথাটা বলে উনি খুব খারাপ করেছে। কেন যেন হিংসে হতে লাগলো। এই কেন কেন আমার মনে চলতেই থাকলো। উত্তর আর পেলাম না, বরং কষ্টটাই বাড়তে লাগলো। মনের মাঝে কোথাও একটা শূন্যতা, একটা শুষ্ক মরুভূমি আবিষ্কার করলাম আমি। অয়ন তাড়া দিয়ে বললেন, কিরে, চুজ করে দে না। কিছু না বলে একটু রাগ দেখিয়েই 3 সেট চুড়ি দিলাম। উনি বললেন, নীলটা বাদ দে, সবুজ বা হলুদ রঙের এক সেট দেখ। আমি কপাল কুচকে হলুদ আর সবুজের কম্বিনেশনের এক এক করে 4 সেট ওনার সামনে দিয়ে বললাম, এটা না চললে আমি গেলাম। আরে চলবে মানে দৌড়াবে। চুড়িগুলো কিনে আবারও বাইকের কাছে চলে এসেছি। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে বললাম, রিক্সা ঠিক করে দিন, আমি আপনার সাথে যাব না। অয়নের খুব একটা হেলদোল হলো না আমার কথায়। স্বাভাবিকভাবে বাইকে উঠে বসে বললেন, আমাকে তোর বডিগার্ড ভাবলে তুই ভুল ভাবছিস, চুপচাপ উঠে বস। অতিরিক্ত ন্যাকামি আমার পছন্দ না। আমার আগ্রহ খুব একটা না দেখে আমায় টেনে নিয়ে বাইকে বসলেন উনি। বাইক স্টার্ট দিয়ে বললেন, আরে রেগে আছিস কেন? না। আমার গাল ফুলানো কথায় ফিক করে হেসে দিলেন উনি। আমি চোখ কুচকে লুকিং গ্লাসে ওনার হাসি দেখছি। আমার অজান্তেই আমার মুখে হাসি ফুটে উঠলো। এমনটা আগে কখনো হয়নি, কখনো না। বাসা পেরিয়ে চলে যাচ্ছেন দেখে আমি জিজ্ঞেস করলাম, কোথায় নিয়ে যাচ্ছেন? তোকে ঠিক সুবিধার লাগছে না, মেয়েরা একদম রাস্তায় পুরে ফেলবো।
কি? চেঁচিয়ে উঠতেই উনি বললেন, চেঁচামেচি করিস না। আপনি আমার সাথে যা খুশি করবেন আর আমি চুপ করে থাকবো নাকি? আমাকে ওইরকম ভাবলে ভুল ভাবছেন আপনি। আমি কিন্তু হেব্বি মারপিট জানি। দিঘির পাশে বাইক থামিয়ে উনি নেমে দাঁড়ালেন। আমি বাইকেই বসে আছি। অয়ন ভাই আমার দিকে একটু ঝুঁকে পড়লেন। আচ্ছা, আমাকে কি তুই খারাপ ভাবিস নাকি বেশি বিশ্বাস করিস? ঠিক বুঝতে পারছি না। আমি বোকা বনে গেলাম। উনি যে আবারও রসিকতা করেছে তা এতক্ষণে মাথায় ঢুকলো আমার কপালের চুলগুলো সরিয়ে দিতে দিতে বললেন, চুল গোছাতে পারিস না, একা একা চলাফেরা করতে পারিস না, ওড়না আটকাতে পারিস না, লিপস্টিক ঠিক মতো দিতে পারিস না, ঠিক কোন কাজটা করতে পারিস? এসব তো মেয়েরা সহজেই করে, তুই এমন কেন? আমি বাইকে থেকে নেমে একটু সরে গেলাম। চুলগুলো হাত খোপা করতে করতে বললাম, মেয়েরা এসব সহজেই পারে তা আপনি জানলেন কি করে? দাঁত বের করে হেসে দিলেন উনি। আমার কথায় ঠিক কেমন জোকস খুঁজে পেলেন তা উনিই জানেন। অয়ন আমার কাছে এসে দিঘির দিকে মুখ করে আমায় দাঁড় করিয়ে ওনাটা মাথায় দিয়ে বললেন, যখন কারো বউ হবি তখন সব কাজ গুছিয়ে করতে হবে, এখন এত এলোমেলো হলে চলবে? আমি ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, বউ হলে সব পারফেক্ট কেন করতে হবে? হাজবেন্ড কি করবে তবে? আমি এমনটাই থাকবো, উনি গুছিয়ে দেবে আর যত্ন করে সাজিয়ে দেবে সব। যদি না দেয়? তবে বিয়ে করবে কেন? ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা করতে? অয়ন এবারেও হাসলেন। হাসতে হাসতে একটু দূরে গিয়ে দাঁড়ালেন উনি। আমি কথা শেষ করে পানি দেখায় ব্যস্ত হয়ে পড়লাম। রৌদ্রোজ্জ্বল দুপুরে এই পানিতে ঠিক কেমন মায়া আছে তা আমি জানি না, তবে পাশের মানুষটার হাসিতে মায়া আছে, সহস্র মায়া ওই ঠোঁট জোড়ায় লেপে আছে। সন্ধ্যা 6:30টায় পার্লার থেকে বাসায় ফিরলাম। হলুদ গাউন পরতে চাইলেও সেটা আনতেই বেমালুম ভুলে গিয়েছি। তাই জাহানার আন্টি সুতির সবুজ পাড়ের হলুদ শাড়িটা পরেছি, সাথে ফুলের গহনা। নকল ফুলের সুবাস নেই, কিন্তু সৌন্দর্য আছে। চুলগুলো বিনুনি পাকিয়ে এক পাশে রেখেছি। সবার মতো আমিও টাটকা বেলি ফুলের গাছরা লাগিয়েছি। বেলি ফুলের গ্রানে নিজেই বারবার মুগ্ধ হচ্ছি। অতএব আপুকে পুরো পুতুলের মতো লাগছে। এত কিউট একটা মেয়ে কিভাবে হতে পারে আমি জানি না। আপুর সামনে কি বিভিন্ন ধরনের মিষ্টি, কেক, ফল রাখা হয়েছে। বাটি বাটি হলুদও সাজিয়ে রেখেছে টেবিলে। আমার চোখ অয়নকে খুঁজছে। কোথায় আছেন উনি? ওনাকে খুঁজতে খুঁজতে দোতলায় চলে আসি। ওনার রুমের দরজা খোলা দেখে দুবার নক করলাম। সারা শব্দ না পেয়ে ভেতরে উকি দিতেই পেছন থেকে আচমকা এক ধাক্কায় ভেতরে এসে মেঝেতে পড়লাম। রেগে তাকাতেই দেখি অয়ন মুচকি হাসছেন। আমার রাগটা বাষ্প হয়ে উড়ে গেল। সবুজ সুতির পাঞ্জাবি পরেছেন উনি। পাঞ্জাবির বুকের দিকটায় হলুদ সুতার কাজ। আমার দিকে ঝুঁকে বললেন, রুমে ওকে ঝুঁকে মারা বাজে অভ্যাস তনুশ্রী। ছেলেরা ওকে মারলে মেয়েরা তাকে লুচ্চা, অসভ্য, অভদ্র উপাধি দেয়। এখন তোকে কি বলবো বলতো? আমি উঠে দাঁড়িয়ে বললাম, সরি। উনি পর্দাটা টেনে রিডিং টেবিলের কাছে যেতে যেতে বললেন, শুকনো সরিতে লাভ নাই। আমি না আপনার গার্লফ্রেন্ডের জন্য চুড়ি পছন্দ করে দিলাম, তাহলে কি সরিটা শুকনো হলো? অয়ন একটা বক্স হাতে নিয়ে এগিয়ে এসে কপাল কুঁচকে বললেন, তোকে একবারও বলছি ওগুলো আমার গার্লফ্রেন্ডের জন্য? বলেছি স্পেশাল মানুষের জন্য। তো আপনার স্পেশাল মানুষ কে কে হতে পারে? আন্টি, উনি তো কাছে চুড়ি পরেন না। আপু, সে তো আজ অন্য গয়না পড়েছে। আর আঙ্কেল নিশ্চয়ই চুড়ি পড়তে যাবেন না। তবে ব্যাপারটা কি দাঁড়ালো? আমার কথায় হেসে দিলেন অয়ন। হাতের বক্সটা খাটে রেখে খুললেন। ভেতরে 4 সেট চুড়ি। এগুলোই তো পছন্দ করেছিলাম আমি। আমার ডান হাত টেনে নিয়ে সবুজ হলুদে মেলানো চুড়িগুলো পরিয়ে দিচ্ছেন। আমি চুপচাপ দেখেই যাচ্ছি, বাধা দিচ্ছি না। আপাতত বাধা দেওয়ার ইচ্ছেটাও নেই। মাথায় শুধু একটা কথাই ঘুরছে, এগুলো তো স্পেশাল মানুষের জন্য ছিল। তবে আমি কি সেই স্পেশাল? গাল দুটো লাল হচ্ছে ক্ষণে ক্ষণে। লজ্জায় মাটিতে লুটিয়ে পড়তে ইচ্ছে হচ্ছে। এদিকে অয়ন ভাবলেশীন ভাবে ডান হাত ছেড়ে বাম হাতে চুড়ি পরালেন। তারপর 2 হাত একসাথে ধরে বললেন, নাও পারফেক্ট তনুশ্রী। আমি মাথা নিচু করে আছি। ওনার চোখের দিকে তাকানোর সাহসটাও হচ্ছে না। উনি বক্সটা হাতে দিয়ে বললেন, শাড়িতে তোকে পুরো বাঙালি বউ লাগছে। বিশ্বাস কর, একটুও ছোট মানুষ লাগছে না। অয়নের তনুশ্রী এমনই হবে, জানতাম আমি। আমি উত্তর দিলাম না। অয়ন আবারও বললেন, বেকার ছেলে, বেশি দামি কিছু দিতে পারবো না। এগুলো গ্রহণ করে আমাকে ধন্য করো তনুশ্রী। আমি বক্সটা নিলাম না। খাটে রেখে দৌড়ে রুম থেকে বেরিয়ে সোজা নিচে চলে আসলাম। সুমি, মিমি, বিনি, সাইদা আপুরা অথই আপুর সাথে হলুদ ছোড়াছড়িতে মেতে উঠেছে। ইতাজা গান গাইছে, সেই তালেই আনন্দে মেতে উঠেছে ওরা। একটা চেয়ারে ধপ করে বসে পড়লাম। হৃৎপিণ্ডটা এখন বড্ড লাফালাফি করছে। মাথা নিচু করে হাতের দিকে তাকিয়ে আছি। 2 হাত ভর্তি চুড়ি। কখনো চুড়ি পরার অভ্যেস নেই। এইসবকে জঞ্জাল মনে হতো আমার, কিন্তু আজ এমন কিছুই মনে হচ্ছে না আমার।
মন ময়ূর আজ পেখম তুলেছে, ভালোবাসার ছোঁয়ায় সুখের নৃত্যে মাতোয়ারা হয়ে উঠেছে, আর সেই নৃত্যের তালে পাগল করেছে আমায়। হলুদ জিনিসটা আমার কিছু অপছন্দই বটে, কারণটা বিশেষ কিছু নয়, তবে পছন্দ না। তা ওই বিরক্তিকর জিনিসটা আমার মুখে গলায় মেখে দিয়েছে সুমি আপু। হলুদের সাথে অ্যালোভেরা থাকায় আমার অ্যালার্জিতে পেয়ে বসলো। ডাইনিং এর বেসিনে হলুদ পরিষ্কার করছি আমি। আম্মু এতক্ষণ এখানে আমাকে বকাঝকা করছিল, এখন আপুর ফোন পেয়ে কথা বলতে বাইরে গেছে। মুখ ধুতে গিয়ে হাতও ভরিয়ে ফেলেছি। বিরক্তি নিয়ে কিছুক্ষণ পরপর আজীব শব্দটা উচ্চারণ করছি। জানার আন্টি আমার এই অবস্থা দেখে মুচকি হাসলেন। হাত টেনে আমায় চেয়ারে বসিয়ে নিজের গামছা দিয়েই আমার মুখ হাত গলা মুছে দিলেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি। এই যেন মায়ের ছোঁয়া। আমার শরীর খারাপ থাকলে আম্মু যেভাবে আদরের পরশ দেয়, এই যেন সেই পরশ। কি অবস্থা করেছে মেয়েটার, যে যা পছন্দ করে না তাকে সেটাই কেন দিতে হবে? আচ্ছা করে বকে দিব সবগুলোকে। ইস, মুখটা লাল হয়ে গেছে। আপন মনে বকবক করছে আন্টি। বাটি ভরে পানি এনে রুমাল ভিজিয়ে মুখ মুছে দিচ্ছে। এমন সময় ইত্তাজার মা রুমে আসলেন। আমার অবস্থা দেখে আন্টিকে বললেন, এই অবস্থা হলো কিভাবে ভাবি? আর বলো না শারমিন, তনুটার হলুদ পছন্দ না, আর সবাই মিলে হলুদ লাগিয়ে দিয়েছে। আহারে বাচ্চা মেয়েটা। এমন ভাবে বাচ্চা মেয়ে বললো যেন আমি মায়ের কোলে শুয়ে আছি। রোজ 3 বেলা ফিডিং বোতলে দুধ খাওয়ায় আর নেড়ে চেড়ে ঘুম পাড়ায় আমার। মহিলাদের এমন আজব কনসেপ্ট না, শুনে আমার প্রচন্ড হাসি পায়। শুধুমাত্র ভদ্রতার খাতিরে সামনে হাসতে পারি না। আমি তো নিতান্তই এক ভদ্র মানুষ। আম্মু ডাইনিং এ এসে আমার গলার মুখের দাগ দেখে আন্টিকে বলল, ওকে নিয়ে আর থাকতে পারবো না মনে হয়, কালই চলে যাওয়া উচিত। ওমা, কি বলিস এসব? এতদিন পর আসলি, অথচ খাতিরদারি করতেই পারলাম না। আরে খাতিরদারি অনেক করতে পারবি, যা মনে হচ্ছে অ্যালার্জিতে ধরেছে। ওর অ্যালার্জির গতি জানিস না, অনেক কষ্ট পায়। শারমিন আন্টি হায় হতাশ করে বলল, হলুদে সবার অ্যালার্জি দূর হয়, আর আপনার মেয়ের অ্যালার্জি আরো ঝেঁকে বসলো। আমিও তো এটাই ভাবছি, আগে ওর এমনটা হয়নি। আম্মুর কথায় মাথা নেড়ে আমিও সম্মতি জানালাম। বললাম, হলুদের জন্য না, হলুদের সাথে থাকা অ্যালোভেরা এই অ্যালার্জির কারণ। আম্মু আন্টিকে বলল, ওর অবস্থা এমন শুনলে ওর আব্বু রাগারাগি করবে। তাড়াতাড়ি বাসায় যেতে হবে, ডাক্তার দেখিয়ে শিওর হতে হবে সমস্যাটা কি। আন্টি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তবে কাল অথয়ের বিয়ের পর বাসায় এসে দেখা করে যাস। না, আর এদিকে ফিরবো না, কমিউনিটি সেন্টার থেকেই চলে যাব। অয়ন পানি খেতে ডাইনিং এ এসেছে। গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, আন্টি, এইটুকু অ্যালার্জির জন্য কালই চলে যাও। বউ ভাত অন্তত থেকে যাও। না রে অয়ন, ওর মুখ আরো লাল হয়ে যাবে সারা রাতে। জানি রাতে মোটেও ঘুমাবে না, কান্নাকাটি করবে। চিনিস না ওকে? আম্মুর কথায় অয়ন মাথা নাড়লেন। আমার দিকে একবার তাকিয়ে চেয়ারে বসে পানি খেলেন। আন্টি টিস্যু দিয়ে এখনো আমার মুখের পানি মুছেই চলেছেন। অয়ন বেরোতে নিলে আন্টি বললেন, অয়ন বাবা, জি আম্মু। তন্নুকে নিয়ে যা, সাথে সাথে থাকবি, খেয়াল রাখবি, আর কেউ যেন ওকে হলুদ না লাগায়। ঠিক আছে। বাধ্য ছেলের মতো আন্টির কথায় রাজি হলেন অয়ন। আমি উঠে ওনার সাথে বাইরে চলে আসি। মুখের মেকআপ আর একটুও বাকি নেই। বাসার গেট পেরিয়ে বাইরে চলে আসি দুজন। ঠান্ডা ঠান্ডা মৃদু বাতাসে ভালোই লাগছে এখানে। তুই এমনিতে একটা হলদে পাখি, হলুদ মেখে একদম ফার্মের মুরগির বাচ্চা হয়ে গিয়েছিলি। বেরিতে পেছনে বেলি ফুলের গাছড়াটা খুলতে খুলতে বললাম, হলদে পাখি মানে? এটা এক ধরনের পাখি, দেখতে হলুদ রঙের বলে আমাদের গ্রামে এটাকে বলে হলদে পাখি। হলদে পাখির আসল নাম কি? তনুশ্রী হয়তো। গাছড়া খোলা বাদ দিয়ে ওনার দিকে তাকালাম। উনি হাত দিয়ে সামনের দিকে ইশারা করে বললেন, হাতি। আমি আর কিছু না বলে পা বাড়ালাম। হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমাকে হলদে পাখির মতো লাগলো কেন আপনার? অয়ন আমার দিকে না তাকিয়ে বললেন, তোর গায়ের রংটা অনেকটা হলদে রে। আই মিন জন্ডিস রোগী না, বাট কিছুটা হলুদ। তোকে যখন ছোট দেখেছি তখন এটা নোটিস করেছি। 8-10টা মেয়ের মতো তুই কালো সাদা কিংবা শ্যামলা নয়, হলদে পাখি। আমি হেসে বললাম, একটা মজার কথা জানেন, আমার আব্বু আমাকে হলদে পাখি বলে। আব্বু তো আমাকে প্রায়ই ছড়া শোনায়, হলদে পাখির ছানা, ধরতে যাওয়া মানা, ধরলে যাবে উড়ে অনেক অনেক দূরে, ময়নামতি গা নূপুর দেয়া পা, বলেই শব্দ করে হাসলাম। উনিও হেসে বললেন, এখনো তোকে ছড়া শোনায়?
হ্যাঁ, ছোটবেলায় বেশি শোনাতো, তবে এখন শোনায় না। বাহ, নাইস তো। আমি কিছুটা লাফিয়ে উঠে ওনার পাঞ্জাবির হাতা খামচে ধরে বললাম, আপনার স্পেশাল মানুষের চুড়িগুলো আমায় কেন দিলেন অয়ন ভাই? উনি থমকে দাঁড়িয়ে আমার দিকে তাকালেন। রাস্তা অন্ধকার হলেও একদম যে আলো নেই ব্যাপারটা তা নয়। আমরা ঠিকই দুজন দুজনের মুখখানা দেখে নিলাম। আমার কথায় উনি বিরক্ত হলেন নাকি রেগে গেলেন ঠিক বোঝা গেল না। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাকে শুধুই অয়ন বলতো না শ্রী। বড়দেরকে আমি নাম ধরে বলি না। অয়ন আবারও হাঁটা শুরু করলেন। হয়তো আমার জবাবটা ঠিক ওনার পছন্দ হলো না। আমি দৌড়ে ওনার পাশাপাশি হলাম। আবারও একই প্রশ্ন করলাম, বলুন না চুড়িগুলো আমায় কেন দিলেন? ওগুলো তো আপনার স্পেশাল মানুষের ছিল। প্রশ্নটা নিজেকেই কর, উত্তর তো জানিস তুই। কপাল কুঁচকে রেখে ছোট ছোট করে ফেললাম আমি। এই কেমন হেয়ালিপনা! যদিও আমি উত্তরটা জানি, কিন্তু আবারও জানতে চাচ্ছি, শুনতে চাচ্ছি ওনার মুখ থেকে, কারণ আমি তো ভুলও হতে পারি। চল বাসায় ফিরে যাই। আচ্ছা। বাসার গেটের সামনে গিয়ে উনি হঠাৎ আমার গালে হাত ছোঁয়ালেন। ওনার দিকে তাকাতেই বললেন, তোর এই অসুস্থ মুখটা দেখিয়ে বিদায় দিতে হবে, তাও এত দ্রুত? আমি হেসে বাসায় ঢুকে গেলাম। উনি ভেতরে আসলেন। খোলা বারান্দার একপাশে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছি। এমন সময় ইত্তেজার আগমন ঘটে। আমায় দেখে বলল, তন্ধির মুখে কি হয়েছে? আমি কিছু বলার আগে অয়ন বললেন, অ্যালার্জি সমস্যা। ইত্তেজা নিজের হাত দেখিয়ে আমায় জিজ্ঞাসা করলো, হলুদ লাগাতে পারি? ইত্তেজার হাতে হলুদের বাটি দেখে আমি একটু সরে গেলাম। এই ভয়ঙ্কর জিনিসটা আমি আর দেখতে চাই না। কে এত পাকনামি করে এতে অ্যালোভেরা মিশিয়েছে? অয়ন ইত্তেজার কাঁধে হাত দিয়ে বললেন, হলুদের কারণেই বেচারার এই অবস্থা হয়েছে ইত্তাজা। ও মা, সে কি কথা? হোলিতে ওখানে এমন হয় নাকি? আমি একটু বিরক্ত হয়ে বললাম, হতেই পারে, এখানে অবাক হওয়ার কি আছে বলে মনে হয় না। চুপচাপ প্রস্থান করলাম। সবার এই এক প্রশ্নের উত্তর দিতে মোটেও ভালো লাগছে না আমার। পুরো মুখ জ্বলছে, যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। না খেয়ে আবার ঔষধও খেতে পারবো না। অথবা রুমে এসে পর্দা টেনে আয়নার সামনে দাঁড়ালাম। অয়নের কথার অর্থ মেলানোর চেষ্টা করছি। আমি যা বুঝি তা সত্য নাও হতে পারে। আমি কেন অয়নের স্পেশাল কেউ হব? এই কেন আমায় কুড়ে কুড়ে খাচ্ছে? গাজরা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখলাম। গলা ও কানের গয়নাগুলোও খুললাম। হাতের চুড়িগুলোর দিকে চোখ যেতেই সন্ধ্যার কথা মনে পড়লো। চোখ বন্ধ করে অনুভব করছি অয়নের স্পর্শটা। ঠিক কেন এত ভালো লাগছে বুঝতেই পারছি না। ইস, আবারও সেই কেন? বেশ অনেকটা সময় পেরিয়ে গেল এভাবেই। দরজায় নক করতে চমকে থাকলাম। আম্মু এসেছে। আমার হাতে একটা ওষুধের টিউব দিয়ে বলল, অয়নকে দিয়ে আনিয়ে নিয়েছি, লাগিয়ে নাও। ব্যথায় কান্নাকাটি করো না, এখানে আমার একটু কাজ আছে, না হলে আমি লাগিয়ে দিতাম। ব্যাপার না আম্মু, আমি লাগিয়ে নিব। আম্মু চলে গেল। অথয়াপুর বিয়ে কাল, সে উপলক্ষে পিঠা বানাচ্ছে সবাই। আম্মুর না গেলেও খারাপ দেখায়। বেনি খুলে চুল আছড়ে উঁচু করে ঝুঁটি করছি। এমন সময় আবারও দরজায় নক করে উঁচু গলায় বললাম, আসো আম্মু। আমি তোর আম্মু বুঝি? অয়নের গলা শুনে বললাম, আবার বাইরে গিয়েছিলেন? হ্যাঁ, তোর ওষুধ আনিসনি সেটা আন্টি বলবো। ওষুধের নাম জেনে কি আনলাম? শুধুই কষ্ট করলেন। উনি টিউবটা হাতে নিয়ে ঔষধ বের করে গালে লাগাতে লাগাতে বললেন, আমার ইচ্ছা আমি গেছি, তোকে সেসব বলতে কেন যাব? আবার সেই কেন? মানে? কিছু না। আমি চেয়ারে বসে চোখ বন্ধ করে ফেলি। ওনাকে দেখা যে অনুভব করতেই বেশি ভালো লাগে। অয়ন বললেন, চুলে কালার করিস? আমি ওনার দিকে কপাল কুঁচকে তাকিয়ে বললাম, কই না তো। তবে এমন লাল কেন? আমি মুখ টিপে হেসে বললাম, জন্ম থেকেই এমন, শুধু আমার না, আমার আম্মু খালামণি সবারই এমন। রক্তবাহিত রং এটা। মানে রক্তবাহিত রং আবার কি জিনিস? অয়ন হাসলেন। আস্তে আস্তে গালে মালিশ করতে করতে বললেন, আন্টিরও এমন, তাই বললাম জেনেটিক্যালি আসছে আর কি। আমি হেসে ঘুরে বসে চুলের ঝুঁটিটা সামনের দিকে এনে বললাম, ঘাড়ে বেশি জ্বলছে। হঠাৎ অয়নের কোনো সারা শব্দ না পেয়ে ফিরে দেখলাম উনি রুমেই নেই। ও মা, এমন বিড়ালের মতো নিঃশব্দে কেউ চলে যায় নাকি? আজব আজব আচরণ ওনার। আমি নিজে মলমটা লাগিয়ে নিলাম। বিছানায় শুয়ে চোখ বন্ধ করি। ঘুমোতে পারছি না। চোখ বন্ধ করলেই অয়নের কথায় মনে পড়ছে আমার, কিভাবে আমার হাত ধরে চুড়ি পরিয়ে দিচ্ছিল। মলম লাগানোর সময় ওনার মুখটা একদম আমার মুখের সামনে চলে এসেছিল। বালিশে মুখ গুজে মুচকি হাসছি। কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। সকালে আম্মু আমায় টেনে তুলে। আমি ঘুম চোখে আম্মুর দিকে তাকাই। ফোন হাতে নিয়ে দেখি মাত্র সকাল 6টা বাজে। আম্মুকে ধরে মাথা হেলিয়ে আবার চোখ বন্ধ করতেই আম্মু তেতিয়ে উঠে বলে, আর কত ঘুমাবা? উঠো, অথয়ের সাথে পার্লারে যাবা না? আম্মু আমায় টেনে নিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে বলল,
একটু পরেই সবাই বেরিয়ে যাবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। আমি ঘুম জড়ানো কণ্ঠে জবাব দিলাম, আম্মু শাড়িটা খুলে দাও না। মেয়েটা জ্বালিয়ে মারবে তো। এত নেকা মেয়ে নিয়ে আর পারি না। 30 মিনিট পর গোসল সেরে ফ্রেশ হয়ে সুতির 3 পিস পরে রুমে আসলাম। অথই আপু হেয়ার ড্রায়ারে চুল শুকাচ্ছে। আমায় দেখে বলল, চুল শুকাবি? ঘুমাবো বলেই ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম। আম্মু খাবারের প্লেট নিয়ে রুমে এসে আমায় টেনে তুলে ধমক দিয়ে বলল, রাতে তো না খেয়ে ঘুমাইছিলি, এত ডাকলাম উঠলই না। খাও এখন চুপচাপ। আম্মু খাইয়ে দিচ্ছে আর আমি চুল মুছছি। গালে আবার খাবার ঠুসে নিয়ে গাল ফুলালেই আম্মুর ধমক খেতে হচ্ছে। আপু হেয়ার ড্রায়ার আমার হাতে দিয়ে শাড়ি পরতে গেল। কমলা রঙের সুতি শাড়ি পরে পার্লারে যাবে আপু, আর সেখানে বিয়ের সম্পূর্ণ সাজ দিবে। আম্মু তাড়াতাড়ি আমায় খাইয়ে হাত ধুতে বেরিয়ে গেল। আমি চুল শুকাতে ব্যস্ত হয়ে পড়লাম। খাওয়ার পর ঘুমটা অনেকটাই কেটে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দেখি মুখের লাল দাগগুলো অনেকটাই কম, ফোলা ভাব কিছুটা থাকলেও কালকের মতো এতটা নেই। ঘাড়ের দিকে চলছে এখনো, হাত দিয়ে বুঝলাম এখনো বেশ ফুলে আছে। আমার রুমে এসে এবারেও এক রাম ধমক দিল, ব্যাগ গুছিয়ে নাও, একেবারে বেরিয়ে যাব আমরা। আচ্ছা গুছাচ্ছি, আগে আমার সাদা গাউনটা তো বের করে দাও। ব্যাগ গুছিয়ে আর সাদা গাউনটা আলাদা একটা শপিং ব্যাগে ঢুকিয়ে নিলাম। রুম থেকে বেরিয়ে সবাই দেখি যার যার কাজে ব্যস্ত। আমি আপন মনেই হেঁটে বাগানে চলে গেলাম। বাগানে গিয়ে সাদা গোলাপ গাছটার দিকে তাকিয়ে আছি আমি। একটা ফুলও নেই, শুধুই পাতা। হয়তো এই কয়েকদিন এটার যত্ন করেনি কেউ, কুড়িয়েও শুকিয়ে যাচ্ছে। হাতের ফোনটা বেজে উঠতেই দেখি মানহা কল করেছে। রিসিভ করলাম। কি রে দোস্ত, বিয়ে খেতে গিয়ে তো আমাকেই ভুলে গেছিস। কোনো মেসেজ না, কল না, ছবিও দিলি না। মানহা আমার বেস্ট ফ্রেন্ড, যাকে বলে জানি জিগার দোস্ত। আমার ডিএনএ নিউক্লিক অ্যাসিডের গঠনটাও বোধ হয় ওর মুখস্থ আছে। তেমন কিছু না, তবে একটা ঘটনা হয়ে গেছে দোস্ত। কি রে, তাড়াতাড়ি বল। আশেপাশে তাকিয়ে নিচু স্বরে বললাম, একটা ছেলে না এখানে আমাকে চুড়ি গিফট করেছে। মানহাও ফিসফিসিয়ে বলল, তাই নাকি? আর আইলাইনারও দিয়ে দিয়েছিল, আবার কালকে আমার অ্যালার্জির ঔষধও লাগিয়ে দিয়েছে। মানহা হঠাৎ চিৎকার দিয়ে বলল, ওহো, আহা, তনু মনু আমার প্রেমে পড়েছে। একটা ছেলে বোনের আঙিনাতে ধীর পায়েতে। আবার থেমে স্বাভাবিকভাবে বলল, তোর দিকটা কি তা তো বল দোস্ত। বলছি। তনুশ্রী, অয়নের ডাকে ফিরে তাকিয়ে ফোন রেখে দিয়ে বললাম, জি। শরীরের কি অবস্থা? আমি নিজের মুখে হাত বুলিয়ে বললাম, এখন তো ঠিক আছি। কাল রাতে আচমকা কোথায় চলে গিয়েছিলেন? অয়ন কপাল কুঁচকে বললেন, এভাবে কখনো কারোর সামনে নিজের ঘাড় উন্মুক্ত করিস না, বিষয়টা বেমানান। তুই অ্যাডাল্টস তনুশ্রী, এসব তোর বোঝা উচিত। আমি মাথা নিচু করে ফেললাম। ঠিকই তো, এটা করা তো একদমই উচিত হয়নি। ওনার কোনা হাতের আঙুলে পেঁচাচ্ছি আর খুলছি। অয়ন এগিয়ে এসে বললেন, তোর সাদা গোলাপ পছন্দ? হ্যাঁ অনেক। লাফিয়ে উঠে বললাম। অয়ন হাসলেন, ঠোঁটের ফাঁক দিয়ে দু একটা দাঁতও আমার দৃষ্টিগোচর হলো। হঠাৎ অথই আপুর ডাকে কিছু বলতে নিয়েও না বলে নীরবে চলে গেলেন। আমি একবার পুরো বাগানে চোখ বুলিয়ে এলাম বাইরে। 10-15 মিনিট পরেই মেয়েরা সবাই পার্লারের উদ্দেশ্যে বেরিয়ে গেল। বাবা মায়ের একমাত্র মেয়ে অথই আপু নিজের বাড়ি থেকে বিদায় নেবে। আবেগময় সময় কাটলো কিছুক্ষণ। একপাশে দাঁড়িয়ে শুধু এই দৃশ্যটাই দেখে যাচ্ছি। অয়নকে জড়িয়ে ধরে জোরে শব্দ করে কান্না করে দেয় আপু। অনেকক্ষণ পর কিছুটা টেনেই আপুকে বাড়ির বাইরে আনা হলো। সকাল থেকে চুপচাপ থাকলেও এতটা কান্না আপু করবে আগে বুঝিনি। অয়নের সাথে মাইক্রোবাসে ওঠে আপু। বাসা থেকে পার্লার আর সেখান থেকে কমিউনিটি সেন্টার পর্যন্ত যাওয়ার জন্য এটা ভাড়া করা হয়েছে। মেয়েদের সাথে গার্ডিয়ান হিসেবে অয়নকে পাঠানো হচ্ছে। সেই হিসেবে গাড়িতে ড্রাইভার আর অয়ন ছাড়া সবাই মেয়ে। আমি, সুমি আপু, রিনি আপু আর মিমি আপু পেছনের সিটে বসেছি। ড্রাইভারের পাশের সিটে অথই আপুর ছোট্ট ব্যাগ আর শাড়ি রাখা হয়েছে। মাঝের সিটে অয়ন আর সাইদা আপুর মাঝে অথই বসেছে। অথই আপুর চোখ টিস্যু দিয়ে মুছতে মুছতে অয়ন বললেন, কান্না করে চোখ ফুলিয়ে ফেললে শ্বশুরবাড়ির লোকেরা ভাববে আমরা তোকে জোর করে বিয়ে দিচ্ছি। সুমি আপু ওপাশ থেকে বলে উঠলেন, আরে ভাইয়া, জোর করো না তো। ওর ভাব দেখে ভাববে ওকে মেরে ধরে বিয়ের জন্য রাজি করানো হয়েছে। সাইদা আপু অথই আপুর কপালের চুলগুলো সরিয়ে দিয়ে বলে, চোখ মুখ ফুলে থাকলে বেচারা দুলাভাই বিয়ে না করেই পালাবে। পালাবে মানে? বেঁধে বিয়ে করাবো, বিয়ে না করে যাবে কোথায়?
অয়নের কথায় হো হো করে হেসে উঠল সবাই, আমিও হেসে দিলাম। অয়ন পেছনে ঘাড় ঘুরিয়ে সুমি আপুকে বলল, মিস সুমি, আপনার পাশে কেন যেন ঘুরে ফিরে অ্যালার্জি ম্যাডাম বসে, বুঝি না। সুমি আপু আমার গাল টেনে দিয়ে বলে, এসব আপনি বুঝবেন না ভাইয়া, এগুলো মনের টান। অয়ন কিছুটা নাক ছিটকিয়ে বলে, ছি, কি সব বাজে কথা। আজও বাজে কথা হওয়ার কি আছে? তনু আর তন্বীর সাথে আমার ভালোই মনের মিল হয়ে গেছে। তন্বীর বিয়েতে যাব বলে ওর নাম্বারটাও কালেক্ট রেখেছি। অয়ন হালকা কেসে বলে, এই অ্যালার্জি ম্যাডামকে কে বিয়ে করবে? জীবনেও বিয়ে হবে না, দেখে নিও। আমি রাগী গলায় বলি, যদি হয়? অয়ন ভাই একটু নড়ে চড়ে বসে বলেন, যদি হয় তবে ছেলেটা একদম নিরীহ প্রাণী হবে, একেবারে গরু। ওই বেচারার কথা ভেবে আমার হেভি টেনশন হচ্ছে মিস অ্যালার্জি ম্যাডাম। সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। সুমি আপু তো কয়েকবার গরু 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 বলে আঙুল মাথার উপর রেখে শিং ইশারা করেছে। অথই আপু মুখ টিপে হাসছে। অয়নের চেহারাটা ঠিক দেখতে পেলাম না, দেখলে হয়তো দুষ্টুমি ভরা হাসিটাই দেখতাম। আমার ইচ্ছে করছে ওনার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলি, একা থাকলে ঠিক এটাই করতাম, শুধুমাত্র ভদ্রতার খাতিরে এখন করলাম না। আমি নিতান্তই একটা ভদ্র মানুষ বলে আজকের মতো অয়ন বেঁচে গেলেন। পার্লারে সবার আগে আমার সাজটাই শেষ হয়েছে। অথই আপুকে এখনো শাড়ি পরানো হচ্ছে, একের পর এক কুচি আর এদিকে ওইদিকে দেয়া ভাঁজগুলো দেখলে যে কোনো কেউ বিয়েতে শাড়ি পরার প্ল্যান বাদ দিয়ে সন্ন্যাসী হবে। আমি পার্লার থেকে বেরিয়ে এসে দেখি অয়ন ড্রাইভারের সাথে আড্ডায় ব্যস্ত। এতক্ষণ ভালো করে খেয়াল না করলেও এখন দু চোখ ভরে অয়নকে দেখছি। বাঙ্গি রঙের পাঞ্জাবির সাথে নীল রঙের জিন্স পরেছেন। পাঞ্জাবি হাতা ফোল্ড করে বুকের কাছের বোতামগুলো খুলতে খুলতে আমার দিকে তাকান উনি, আর আমার দিকে এগিয়ে এসে বললেন, পুরাই সাদা পেটনি লাগছে, এমন সাদা গাউন কেউ পরে? কপাল কুঁচকে বললাম, তো কি পরবো? উনি আমার কানের কাছে মুখ এনে বললেন, বেনারসি পরবি, লাল বেনারসি। আমি দু চোখ ভরে দেখব, যেমনটা একটু আগে তুই দেখছিলি। আমি হকচকিয়ে উঠলাম। হ্যাঁ হ্যাঁ, উনি তবে আমার দৃষ্টিও খেয়াল করেছেন। অয়ন অন্যদিকে তাকিয়ে মুচকি হাসছেন। দ্রুত পায়ে গাড়ির দিকে আসতে নিলে অয়ন হাত টেনে বললেন, চল ঘুরে আসি। অবাক চোখে ওনার দিকে তাকাতেই বললেন, চোখ পাকিয়ে লাভ নাই, যে বাহিনী ভেতরে গেছে কমপক্ষে 2 ঘন্টা টান লাগবে, অ্যাটলিস্ট 1 ঘন্টা তো লাগবেই। বর এসে আবার ফেরত না চলে যায়। আমি অট্ট হাসিতে ফেটে পড়তেই বললেন, তোকে তো পারফেক্ট পেটনি অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এমনি কেউ হাসে? কানের 14টা বাজাই দিলি। আমি একটু উঁচু হয়ে ওনার কান টেনে মুখের কাছে এনে জোরে বললাম, এমন ভাবে হাসবো যা জীবনেও ভুলবেন না। কান চুলকাতে চুলকাতে হাঁটছেন উনি। আমি তাড়াতাড়ি হেঁটে ওনার সামনে সমান হয়ে ওনার এক হাত ধরে বললাম, ধরে রাখুন, না হলে পড়ে যাব। চোখ সরু করে আমার দিকে তাকালে আমি দাঁত কেলিয়ে কিছু বলতে যাব, তার আগেই সামনে থেকে আসা এক ছেলে বলল, আরে অয়ন যে, কি খবর? আজ অথয়ের বিয়ে আর তুই এখানে কি করছিস? আমি ওনার হাত ছেড়ে দিলাম। অয়ন হাসি মুখে সেই ছেলের সাথে কোলাকুলি করে কুশল বিনিময় করলো। কথা কথা বুঝলাম ছেলেটির নাম সোহাগ, অয়নের বন্ধু। সোহাগ আমার দিকে তাকিয়ে বলল, তুই কবে বিয়ে করলি মামা? খবর নাই, দাঁত নাই, সোজা বউ নিয়ে ঘুরছিস। আরে ও আমার বউ না। ফিসফিস করে বলল অয়ন। সোহাগ অয়নের কাছে এসে বলল, চলছে নাকি মামা? আন্টিকে বলতে হবে নাকি সোজা আঙ্কেলকে? অয়ন আর চোখে আমার দিকে তাকিয়ে সোহাগকে নিচু স্বরে বললেন, আমার আন্টির মেয়ে। সোহাগের চোখ মুখে ফুর্তি দেখলাম। মামা, আন্টির মেয়েগুলাই কিন্তু মনে বেশি যেতে চায়, সাবধান থাকিস মামা। অয়ন মাথা চুলকে বললেন, ফুট এখান থেকে, আর একটা উল্টাপাল্টা কথাও না। আর তুই বিয়েতে যাবি না? আরে বস, না গেলে তোমার উরক্ষ মনে খবর বাকিরা পাবে কেমনে? গেলাম মামা। আমার সামনে এসে বলল, আসছি ভাবি, আমার ভাইটাকে দেখে রাখবেন। একটু রাগী হতে পারে, কিন্তু অনেক রোমান্টিক, আপনাকে অনেক। আর কিছু বলার আগেই তার মুখ চেপে সরিয়ে দেয় অয়ন। সোহাগ হাসতে হাসতে চলে গেল। যাওয়ার আগে অবশ্য অয়নকে আরো কিছু বলেছে যা আমি শুনিনি। অয়ন আমার কাছে এসে বললেন, চল। হাত ধরতেই ছাড়িয়ে নিলাম। উনি কাছে এসে আমার নিচু হওয়া মুখটা তুলে বললেন, সোহাগের কথা কিছু মনে করিস না, ও একটু এমনই। তাই বলে অচেনা একটা মেয়েকে এইভাবে বলবে? এসব কি ঠিক অয়ন? আমার কেমন লাগলো? আমার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বললেন, কিন্তু অয়ন মানে ভাইটুকু বাদ। গুড, আই লাইক ইট। একটু সরে দাঁড়িয়ে বললাম, কি? অয়নও সরে গেলেন। মুচকি হেসে বললেন, সামনে যাই। কিছু না বলে চুপচাপ ওনার পাশে হাঁটছি আমি।
উনি একটু কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হলেন। এমন করছিস কেন? আমার ফ্রেন্ড একটু মজা করেছে তাই বলে এমন গাল ফুলিয়ে রাখবি? মজা আমিও করতে জানি। তুই তো শুধু গাল ফুলিয়ে ন্যাকামি করতে জানিস, ভ্যা ভ্যা করে কাঁদতে জানিস। কপাল কুঁচকে তাকাতেই উনি আমার নাক টেনে বললেন, একটু পর যখন সোহাগের সাথে দেখা হবে তখন ইচ্ছা মতো মজা করিস, প্রয়োজনে ওটাকে ধরে কিল দিস, আমার কোনো অসুবিধা নাই। ঠিক তো? পাক্কা। বেচারা অয়নজিৎ নিজের কথায় নিজেই ফাঁসতে যাচ্ছে, তা এখনো টের পেয়ে উঠতে পারেনি। যখন টের পাবে তখন অনেকটাই দেরি হয়ে যাবে। ঘন্টাখানেক পর কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম সবাই। অয়ন চুপচাপই আছেন, কয়েকবার আমার দিকে তাকালেও আমি ওনাকে না দেখার ভান করে আছি। গেটের কাছে বড় বড় করে লেখা মানাফ অ্যান্ড অথয় ওয়েডিং নাম দুটো দেখে মুচকি হেসে ভেতরে চলে গেলাম। অথয় আপুকে দেখতে কোন এক বারবি ডলের মতোই লাগছে। স্টেজে আপুকে বসিয়ে নানা ভংচং করে ছবি তুলছে সবাই, সাথে তার ফ্রেন্ডরাও পোজ দিতে ব্যস্ত। আমি চেয়ার টেনে বসলাম, চোখ দুটো আম্মুকে খুঁজছে, কোথায় গল্পে মজেছে কে জানে। পাশের চেয়ার টেনে অয়ন বসলেন, আমি ওনার দিকে রাগী চোখে তাকালে উনি হেসে বললেন, অগ্নি দৃষ্টিতে ভস্ম হয়ে যাব। মুখ ভেঙচিয়ে বললাম, তবে এখানে না বসে অন্য কুয়ায় পড়ে যান না। অয়ন ভাই আশেপাশে কিছু খুঁজে বললেন। এখানে কুয়াটা কোথায় পাবো? আমার কোনো জবাব না পেয়ে বললেন, তখন কি বলছিলি? কিছু না। আবার রাগ করলি কেন? প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলাম, আজকের পর কি আমাদের আর দেখা হবে না? 5 বছর আগে একবার আমাদের দেখা হয়েছিল, যদিও তখন এত ভাব হয়নি। তারপর আবারও 5 বছর ঘুণাক্ষরে আমাদের দেখা বা কথা হয়নি। আজকের পরও কি আর হবে না? অয়ন দীর্ঘশ্বাস ফেলে বললেন, না হওয়াটাই হয়তো ভালো, হলেই বিপদ। চশমাটা ঠেলে বললাম, কেন? দেখা হলে কি হবে? হয়তো অনেক কিছু। এমন হেলাফেলা উত্তরে বিরক্ত হলাম। কিছু বলতে যাওয়ার আগেই আম্মু আসলো। আম্মুকে দেখে অয়ন বললেন, আন্টি, আপনার মেয়ে তো এখন পুরো ফিট, বউ ভাতের অনুষ্ঠান শেষ করেই না হয় যান। আম্মু হেসে ওনার মাথায় হাত বুলিয়ে বলল, না অয়ন, বাসায় ওর আপু একা, আর এমনিতেও কয়েকদিন থেকে ফেলেছি। তুমি ঢাকায় গেলে বরং আমাদের বাসায় যেও, ঠিকানা দিয়ে যাব। অয়ন হাসলেন। ইত্তেজার ডাক শুনে একবার সেই দিকে তাকিয়ে তারপর আম্মুকে বললেন, আসছি আন্টি। উনি চলে যেতেই আম্মু আমার পাশে বসে বলল, চুল এমন বিনুনি পাকিয়ে রাখছো কেন? সব মেয়েরা সুন্দর হয়ে চলাফেরা করছে, তোমার এমন আওলানো অবস্থা কেন? আমার চোখে পাকানি ভালোই বুঝলাম আমি। একটা ঢোক গিলে বললাম, 5 মিনিটেই আসছি। তাড়াহুড়ো করে এসে ওয়াশরুমে ঢুকলাম, পেছন থেকে ফিরে তাকালাম না। আম্মুর ওই রাগী চোখ জোড়া দেখার সাহস আর দ্বিতীয়বার হয়নি। অসুস্থতার জন্য আজকের সাজটা বেশি কিছু দেইনি। মায়েরা বেশি সাজলেও বকে, আবার না সাজলেও বকে। চুল ছেড়ে দিয়ে ঠোঁটে লিপস্টিক লাগালাম, মেকআপটা ঠিকঠাক করে বেশ ভাব নিয়ে বের হয়ে এসে আম্মুকে বললাম, নাও পারফেক্ট। আম্মু গম্ভীর সুরে বলল, আমি স্টেজের দিকে গেলাম। ছবি তোলার প্রতিযোগিতা এখনো থামেনি। আমাকে হাত টেনে স্টেজে উঠালো সুমি আপু। সব মিলে দল বেঁধে ছবি তুললো। আমার সাথে অথই আপুর ছবি তুললো। 2 জন 3 জন 4 জন করে ছবি তুললো, কিন্তু কেউ আমার সিঙ্গেল ছবি তুলে দিল না। ছবি তোলার পর্ব শেষে ইতাজার হাতে মাইক্রোফোন ধরিয়ে দিল সবাই। আবারও গান শুরু হবে বলেই বুঝলাম আমি এখনো অথই আপুর পাশে বসে আছি। বাকিরা সবাই স্টেজের এক পাশে গান বাজনার প্রস্তুতি নিচ্ছে। অথই আপু মাথা একটু নিচু রেখেই বলে, কিরে তনু, আমার ভাই দেখি তোর থেকে চোখে সরাচ্ছে না, তাবিজ করলি নাকি? আমি চমকে উঠে চোখ বড় বড় করে আশেপাশে তাকালাম। স্টেজ থেকে একটু দূরে অয়ন দাঁড়িয়ে আছেন, তার দৃষ্টি আমাদের দিকে। আমি দাঁত কেলিয়ে নিচু স্বরে বললাম, উনি তোমাকে দেখছে, বোনকে তো আর রোজ রোজ দেখতে পারবে না। অথই আপু মুচকি হেসে বলল, ও ঢাকায় থাকে আর আমি বাসায়, তাই আমাদের রোজ রোজ এমনিতেও দেখা হয় না। ঢাকায় যখন বিয়ে হচ্ছে তাতে তো আরো বেশি দেখা হওয়ার কথা। তোমাকে সুন্দর লাগছে তাই দেখছে। শিওর? হ্যাঁ। আমার দিকে তাকিয়ে আপু বলল, ভাইয়াকে ডাক দে, দেখি ও বলুক ও কি দেখছে। ওকে। হাত দিয়ে এইদিকে আসতে ইশারা করলেও অয়নের তেমন হেলদোল দেখলাম না। ওনাকে অন্যমনস্ক লাগছে। আপু বলে, ভাইয়া কি অন্যমনস্ক হয়ে আমাকে দেখছে? ভেঙচি কেটে বললাম, উনি আকাশ বাতাস দেখছে, কিন্তু আমাকে দেখছে না। আর না হলে উনি চোখ খুলে ঘুমাচ্ছে মাছের মতো, তাও আমায় দেখছে না। আপুকে মুখ টিপে হাসতেই দেখছি। ইতাজার গানের সুর শুনে সেই দিকে তাকালাম। আমাদের দিকে তাকিয়ে গান গাইছিল। আমরা তাকাতেই সামনের দিকে চোখ ফিরিয়ে নিল। একটা ছিল সোনার কন্যা, মেঘ পরন কেশ,
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও গড়াইয়া চলি। গান শেষে সবার সাথে আমিও হাততালি দিলাম। ইত্যাদি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো, তা আমার চোখ এড়ায়নি। স্টেজ থেকে নেমে অয়নের কাছে যাব তার আগে আমার হাতে পড়লো এক থাবা। না, বাঘ সিংহের থাবা না, এটা বিড়ালের থাবা। মানে সুমিয়াপুর হাত টেনে ধরলো আমার। একটা গান। নো, সোজা উত্তর দিকে চলে যেতে চাইলেও যেতে পারলাম না। ওরা যেন বোর না হয় তাই গান গাইতে হবে আমার। এই বরের এত লেট কেন হচ্ছে? সেও কি বেনারসি পড়ছে নাকি? বাধ্য হয়ে মাইক্রোফোন হাতে নিলাম। সুমিয়াপুকে কানে কানে বললাম, একটা বেশি না কিন্তু। ওকে। কয়েক সেকেন্ড ভেবে গান শুরু করলাম। গান শেষ হতে না হতেই দ্রুত স্টেজ ছেড়ে গেলাম। অয়নের পাশে গিয়ে দাঁড়াতেই কোথা থেকে যেন একদল ছন্নছাড়া বাদর এসে জুটলো। ও সরি, এরা হচ্ছে অয়নের বন্ধুর দল। চারজন অয়নকে ধরে বলল, কেচ্ছা কত দূর? অয়ন চোখ পাকিয়ে ওদের যেতে ইশারা করলেও ওরা যায় না, বরং একজন আমায় বলে, ভাবি অয়ন খুব ভালোবাসে নাকি? আমি ভ্রু নাচিয়ে বললাম, ভাবি কেন? আমাদের অয়ন না আপনার জান? বেশ সুর করে কথাটা বললো। অয়ন ধমক দিয়ে বললেন, এই থামবি তোরা, তুই ওইদিকে যা। আমি গেলাম না। অয়নের চুলগুলো সরিয়ে বললাম, অয়ন না আপনাদের মামা, সেই হিসেবে আমি আপনাদের মামি। হবু মামি। বাদরগুলোর চোখে খুশির ঝিলিক দেখলাম। অয়ন কপাল কুচকে সরু চোখ করে তাকিয়ে আছে। ওনার কোনা আঙুলে পেঁচাতে পেঁচাতে বললাম, এখন থেকে সম্মান দিয়ে কথা বলবেন। চলে আসার সময় পেছন ফিরে বলি, বাই দ্য ওয়ে, অয়ন কিন্তু খুব ভালোবাসে। অয়ন চোখ বড় বড় করে ফেলেছে। আমি হেসে হেসে চলে আসলাম। বন্ধুদের সাথে যে অয়নের কথা কাটাকাটি শুরু হয়েছে তা বেশ ভালোই বুঝলাম। যাকগে, তাতে আমার কি। শান্তভাবে হেঁটে এসে স্টেজের কাছাকাছি একটা চেয়ারে বসলাম। কিছুক্ষণ পর অয়ন এসে পাশের চেয়ারে বসে বললেন, তা আবার হবু বউ, বিয়ে কবে করছি আমরা? আমি ভ্রু উঁচিয়ে তাকাতেই উনি একটা হাসি দিয়ে বললেন, না মানে পরিবার পরিকল্পনা করার তো ব্যাপার স্যাপার আছে। আমি অসহায় দৃষ্টি নিক্ষেপ করলাম। প্লিজ অয়ন ভাই, আমি শুধুই মজা করেছি। অয়ন যখন একবার বলেছিস তখন অয়নই বল না। আনোয়ার আঙ্কেলের ডাকে আর কিছু না বলে উঠে চলে যান উনি। আমি একটু থ মেরে বসে আছি। উনি যে আমাকে ভালোবাসতে শুরু করেছেন তা ভালোই বুঝতে পারছি, কিন্তু এর পরিণতি কি হবে? আদৌ কি পরিণতি হবে, নাকি গোধূলির আলোর মতো হারিয়ে যাবে আকাশের অসীমতায়? বড় আসলে গেট আটকে 20,000 টাকা দাবি করলো সবাই। সেখান থেকে কথা কাটাকাটি নয়, এক প্রকার ঝগড়া চলছে। আমারও যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি। অয়নকে খুঁজতে খুঁজতে ডাইনিং এ চলে এলাম। রান্নার লোকদের সাথে কথা বলছে অয়ন। মনে হলো বেশ রেগে আছেন উনি। কিছু ঘটেছে কিনা জানতে ওনার কাছে গেলাম। যতদূর বুঝলাম এটা রাগ না, এটা কাজে তাড়া দেওয়ার একটা উপায় মাত্র। কিরে তনুশ্রী, খাবারের গন্ধে এখানেও চলে এলি? ওনার কথায় বিরক্ত হয়ে চোখ কুচকে বললাম, মোটেও খানার গন্ধে আসেনি। আপনি রেগে আছেন কেন সেটা জানতে এলাম। অয়ন উঠে দাঁড়িয়ে আমার হাত ধরে বাইরে নিয়ে এলেন। তারপর বললেন, রেগে নেই তো আপনি এখানে কি করছেন আমার প্রেয়সী? তাচ্ছিল্য করে কথাটা বললেও প্রেয়সী ডাকটা ওনার মুখে বেশ লাগলো। তো বরের গেট আটকে দাঁড়িয়ে থাকবি না? আমি হেসে বললাম, না, আমি ভিড় পছন্দ করি না তো, তা তো জানেনি। অয়ন হেসে মাথা নেড়ে বললেন, আচ্ছা তাহলে থাক, আমার কাজ আছে। অয়ন চলে যেতে নিলে তার হাত টেনে ধরলাম। অয়ন আমার দিকে তাকালে আমি একটু ইতস্তত ভাবে বললাম, একটু কথা ছিল। আমি এখন ব্যস্ত তনুশ্রী, পরে কথা বলবো। অয়ন চলে গেল। কিছু তো হয়েছে অয়নের, না আমার হয়েছে। আজ চলে যাব এটা ভাবলেই কষ্ট হচ্ছে। খুব কষ্ট পাচ্ছি আমি। বোঝানোর মতো নয় আমার অবস্থাটা। খুব নিরিবিলিতেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেল। বিদায়টাও আর 10টা বাঙালি মেয়ের বিয়ের মতোই হলো। আমরাও কিছুক্ষণের মধ্যেই চলে যাব। শুধু আমরা না, অনেক আত্মীয়ই আজ চলে যাবে। অয়ন সকলের সাথে কথাবার্তা বলছে, তাদের বিদায় জানাচ্ছে। বুঝলাম খুব একটা গুরুত্ব আমার দিকে নেই। সিএনজি ডেকে আনা হলো। আম্মু অয়নকে বিদায় দিয়ে এসে সিএনজিতে উঠে বসলো। আমি কথা বলতে চাইলেও অয়ন তেমন একটা কথা বলেনি। হঠাৎ এভাবে এড়িয়ে কেন যাচ্ছে আমায়? আসার পথে কথায় কথায় বুঝলাম অয়নের কাছে আমাদের বাসার ঠিকানা দিয়ে এসেছে আমার আম্মাজান। অয়ন কি আসবে বাসায়, নাকি বছরের পর বছর পেরিয়ে গেলেও তার আর দেখা পাবো না? কলেজ শেষে বের হয়ে রাস্তার এক পাশ ঘেঁষে ধীরে ধীরে হাঁটছি। কয়েকদিন পর এইচএসসি এক্সাম, সেটা ভুলে গিয়ে অয়নের চিন্তায় মজে গেছি আমি। 1 মাস হয়ে গেল অথয়াপুর বিয়ের আর অয়নকে দেখারও। শুনো তো নাকি ভালোবাসার জানান দেয়।
আমার ব্যাপারটাও কিছুটা এমনই হলো। অয়নের শূন্যতা প্রতিনিয়ত জানান দিচ্ছে তার জন্য আমার ভালোবাসার প্রাসাদটা কতটা বড়। আমি তো ভুল করেছি, অয়নের ফোন নাম্বারটা না এনে ফেসবুক ঘেটেও তার আইডির হদিস পাইনি। আরো বড় ভুল করেছি তাকে ভালোবেসে। হাবিজাবি চিন্তার মাঝেই মানহায় এসে হাজির হলো, পিঠে একটা চাপড় দিয়ে বলল, কিরে, কলেজ খোলার পর থেকে দেখছি তুই কেমন যেন অগোছালো, কি হয়েছে রে? বেস্ট ফ্রেন্ড হওয়া সত্ত্বেও অয়নের কথা পুরোটা মানহাকে বলা হয়ে ওঠেনি। সংকোচ কাজ করছে ভেবে নিজের উপরই রাগ উঠছে। আমার ভালো লাগছে না কিছু। কেন? হাঁটা থামিয়ে দিয়ে মানহার দিকে তাকালাম। সে এখনো প্রশ্নসূচক দৃষ্টিতেই তাকিয়ে আছে। কিরে, বল কি হয়েছে? অয়ন ভাই। মানহা আশেপাশে তাকিয়ে বলল, অয়ন ভাইয়াটা কে? আমি আবারও হাঁটতে শুরু করলাম। মানহা আমার পাশে পাশে হাঁটছে। অয়নের ব্যাপারে জানার আগ্রহ তার চোখে মুখে। বেশি আগ্রহ হওয়ার কারণ হয়তো একটা ছেলেকে নিয়ে আমার ব্যাকুলতা। অতএপুর বিয়েতে গিয়েছিলাম আমি, মনে আছে তোকে বলেছিলাম না একটা ছেলে আমায় সাজিয়ে দিয়েছিল, সেই অয়ন। মানহা মাথা নেড়ে বলে, ওহ আচ্ছা। অতএপুর বড় ভাই। আচ্ছা বুঝলাম, সেই অয়নের জন্য তোমার দিলে কুস্ত হনি লাগা। মানহার সুর তুলে ঠেস দেওয়া কথাটা ভালোই বুঝলাম আমি। ইচ্ছে করছিল থাপ্পড় দিয়ে ওর 3 ইঞ্চি দাঁতগুলো ফালাই দিয়ে আমি নিতান্তই ভদ্র মেয়ে বলে সিন ক্রিয়েট করলাম না। ওর সাথে আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। যদিও আমাকে বেশ কয়েকবার ডেকেছে সে। রুমে ব্যাগ রেখে আম্মুর কাছে গিয়ে বুঝলাম আম্মু খুব ব্যস্ত। ব্যস্ততার কারণ জানতে চাওয়ায় আম্মু বলল, বাসায় মেহমান আসবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। কে আসবে আম্মু? তোমার বড় মামা আর মামি। যাও নিজের রুমে গুছিয়ে রাখো। মেহমান আসবে বাসায় বুঝলাম, আমার রুম গোছাতে হবে কেন? ওনারা তো আর আমার রুমে আসছেন না। আম্মু চোখ রাঙিয়ে তাকাতেই বললাম, যাচ্ছি যাচ্ছি, এত কেন? পুরো রুম গুছিয়ে গোসল সেরে বারান্দায় চুল শুকোতে লাগলাম। আকাশে ছুটে চলা প্লেনের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে গেছি। আমার কল্পনায় অয়ন, আমার ভাবনায় অয়ন, আমার স্বপ্নে অয়ন, শুধু বাস্তবে আর শূন্যতা তার। ফোন বেজে ওঠায় চমকে রুমে গিয়ে রিসিভ করলাম। অচেনা একটা নাম্বার। হ্যালো, কে বলছেন? তনুশ্রী। অয়ন। দুই দিকেই নীরবতা। হঠাৎ কলটা কেটে গেল। ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে ভাবছি এটা আমার স্বপ্ন নাকি সত্যি। কল লিস্ট চেক করে বুঝলাম এটাই সত্যি। কল ব্যাক করার সময় সুকণ্ঠী নারী জানিয়ে দিল আমার ফোনে ব্যালেন্স নেই। এই এক সমস্যা, জীবনেও আমার ফোনে ব্যালেন্স থাকে না। আবারও কল এলো, এবার অন্য নাম্বার। রিসিভ করলাম। কেমন আছিস? মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। হাসবো নাকি কাঁদবো বুঝতেই পারছি না। কথা বলবি না? রাগ হয়েছে আমার উপর? হ্যাঁ, অনেক রাগ হয়েছে। কেন? বলবো একদিন, ওয়েট করেন। কিছুক্ষণ চুপ থেকে অয়ন বলল, আজকে বেরোবি? কোচিং এ যাবো। কয়টায় যাবি? 4টায়। ঠিক আছে, রাখছি। কোচিংটা কোথায়? আমি হেসে বললাম, খিলগাঁও রেল গেটের কাছে। আমি ঠিক 4টায় ওখানে থাকবো। আজ তোর কোচিং ফাঁকি। আমি ফোন রেখে সোজা বিছানায় শুয়ে পড়লাম। আজ অয়নের সাথে দেখা হবে। কতদিন পর আজ তার সামনে যাব আমি। বিকেলে বের হলাম, ব্যাগে লিপস্টিক আর কাজল নিয়ে নিয়েছি। রাস্তায় বের হয়ে দ্রুত এসব দিয়েই চলে গেলাম খিলগাঁও প্লাস পয়েন্টের সামনে। আশেপাশে অয়নকে দেখছি না। ফোন বেজে উঠলো, রিসিভ করলাম। কোথায় তুই? প্লাস পয়েন্টের সামনে। রেল গেট বলে এখন প্লাস পয়েন্টে কি করিস? দেখেছি তোকে। আচ্ছা, আসতেছি আমি। রাস্তার অপর পাশে অয়নকে দেখেছি। ফোন কানে নিয়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ডার্ক অলিভ রঙের শার্ট আর কালো জিন্স পরনে, চোখে চিকন ফ্রেমের চশমা। সে ফোন পকেটে ঢুকিয়ে রাস্তা পার হয়ে এসে সোজা আমার সামনে চলে এসেছে। কোচিং কোথায় তোর? হাত দিয়ে পাশের কমার্স ব্যাংক দেখিয়ে বললাম, এর 3 তলায়। ও, চল। অয়ন আমার হাত ধরে রাস্তা পার করে নিয়ে গেল। রাস্তা পার হয়ে গিয়ে বাইকে উঠলাম। শাহজাহানপুর পার হয়ে রাজারবাগের কাছে ট্রাফিক সিগন্যালে পড়েছি। এতক্ষণ ধরে চুপচাপ অয়নকেই দেখছি। বাইকের লুকিং গ্লাসে তার মুখটা স্পষ্ট। মনে একটা গানই চলছে, শুধু মুখে আসছে না। শুধু তোমার প্রেমে আমি পড়েছি, বেঁচে থেকেও যেন মরেছি, তোমার নামে বাজি ধরেছি। তনুশ্রী, এই তো ঘুমিয়ে গেলি নাকি? অয়নের ডাকে হুঁশ এলো। চমকে উঠে বললাম, কি? কোথায় তাকিয়ে কি ভাবছিস? কিছু না। কোথায় যাবি? নিয়ে যাও যেখানে খুশি। অয়ন হেসে বলল, সামনে সিপিএইচ আছে, ওখানে যাবি? ওখানে আমার কি কাজ? বললি না যেখানে খুশি নিয়ে যেতে, তাই নিয়ে যেতে চাইছি আর কি। আমি হেসে দিলাম। সেও হাসলো। জ্যাম ছাড়লে অয়ন আর কোনো কথা বললো না। সে বাইক চালাচ্ছে আর আমি তাকে দেখছি। অয়নকে আজ বেশি সুন্দর লাগছে। বেলি রোডের কাছে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে। তার সাথে আমিও চুপচাপ ভেতরে গিয়ে বসলাম। কি খাবি?
যেটা খাওয়াবে সেটাই। সাপের বিষ? হ্যাঁ বলে থেমে একটু রেগে বললাম না। অয়ন হেসে পেস্ট্রি আর কফি অর্ডার করলো। ওয়েটার চলে গেল, বলল, রাস্তায় ওরকম করে আমাকে দেখছিলি কেন? দেখেছি আর তোমাকে? তোমাকে দেখার কিছুই নেই। এভাবে দেখলে আমার তো লজ্জা করে, বুঝিস না কেন? আমি মুখ ভার করে বসে রইলাম, তবে মনে মনে খুব নাচছি। সেও তো আমায় দেখেছে, না হলে কিভাবে বুঝলো আমি তাকে দেখেছি কিনা। খাবার আসলো, আমি চুপচাপ খাচ্ছি। অয়ন বলল, জিজ্ঞেস করলি না এখানে কেন এনেছি? জানতে চাই না। আমি আবারও খাওয়া শুরু করলাম। অয়ন আমার বাম হাতটার উপর নিজের হাত রাখলো, চোখ বড় বড় করে তাকাতেই বলল, এ পর্যন্ত বহুবার আমি তোর হাত ধরেছি, আবার কোলেও চড়ে ফেলেছিস, তবে এখন নিশ্চয়ই বাধা দিবি না। দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছে করছিল, লজ্জা নাকি ভয় আমি জানি না, তবে অয়নের দিকে তাকাতেই দ্বিধা হচ্ছে। বলেছিলাম না আমাদের দেখা হওয়াটা ঠিক হবে না, দেখা হলে বিপদ হবে। সত্যি আজ অনেক কিছু হচ্ছে, ঝড় হচ্ছে, সুনামি হচ্ছে। অয়নের কথার বাইরে তাকিয়ে বললাম, তোমার মাথা খারাপ হয়েছে? বাইরে গাছ ফাটা রোদ। আমার মুখটা নিজে দিকে ঘুরিয়ে বলল, ঝড় তো বাইরে না, এ আমার মনে হচ্ছে। কথার অর্থ পরিষ্কার, আমার আর অয়নের মনে একই অনুভূতি। তবে আমি এখনই কিছু বলবো না, দেখি সে আমায় ইমপ্রেস করতে কি কি করতে পারে। গাল ছেড়ে হাত সরিয়ে নিয়ে বললাম, মনে একটা বাঁধ তৈরি করো, ঝড়ে সমস্যা নেই, বন্যা যেন না হয়। ঝড়ে যে সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ওই সব তো ঠিকই আছে। অয়ন হেসে চুলগুলো ঠিক করতে করতে বলল, খেয়ে নে। সে যে বিরক্ত হয়েছে তা ভালোই বুঝতে পারছি। মিটি মিটি হেসে বললাম, বাই দ্য ওয়ে অথই আপু কেমন আছে? ভালো আছে। আন্টি? ভালো। আঙ্কেল? ভালো আছে। আর আন্টি আঙ্কেলের ছেলে? অয়ন আমার দিকে তাকালো। তোর সামনে বসে আছে, একদম মুখোমুখি। আর কথা বাড়ালাম না, লাগাম থাকতেই চুপ করলাম। অয়ন আগেই লাগাম ছাড়া হয়েছে, আর এখন আমিও হচ্ছি। খাওয়া শেষে গেলাম রমনার দিকে। বিকেলের দিকে কপতির অভাব নেই এখানে। বাইক রেখে একটু দূরে দুজনে হাঁটছি। আমি তার এক হাত জড়িয়ে ধরতে বলল, এভাবেই তো কাবু করেছিস আমাকে। অয়নের নিচু স্বরের কথাটা কানে আসলেও কিছু বললাম না। এমন একটা ভাব আমার মধ্যে, যেন আমি বিশ্ব সুন্দরী আর বিশ্বের সব রাজপুত্ররা আমার জন্য পাগল। নিজের ভালোবাসার মানুষের ভালোবাসা পেলে সবাই কি নিজেকে এটাই ভাবে? অয়ন ভাইয়া, আপনি এখানে? এক মেয়ের ডাকে অয়ন দাঁড়িয়ে আমার হাত ছেড়ে বলল, আরে হাই, কি অবস্থা? এই তো ভালো। বিকালে ঘুরতে এসেছেন নাকি? অয়ন এক গাল হেসে আমাকে দেখিয়ে বলল, এই তোমার আপুকে নিয়ে একটু হাঁটতে আসলাম। মেয়েটার আপাদমস্তক পর্যবেক্ষণ করছি। সুন্দর, যথেষ্ট স্মার্ট, তা বোঝাই যাচ্ছে। অয়নের হাসিতে এখন গা চলে যাচ্ছে আমার। প্রণয় হিংসার বহি শিখা গ্রাস করছে আমাকে। কিছুক্ষণ মেয়েটার সাথে কথা বলে অয়ন আবারও হাঁটতে শুরু করে। আমি উল্টো পথে হাঁটতে লাগলাম। অয়ন দৌড়ে আমার পাশাপাশি এসে বলল, কিরে? বাসায় যাব। সে তো আমিও যাব, তোকে পৌঁছেও দিব। এরকম বিহেভিয়ার কি আছে? চোখ শুরু করে তাকিয়ে বললাম, মেয়েটাকে? অয়ন ঠোঁট টিপে হেসে বলল, হবে কেউ, তোর তাতে কি? আমার কিছু না, জাস্ট ইন্টারেস্ট। ও মেয়েটা আমার ভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ে। র‍্যাক দাও? অয়ন শব্দ করে হেসে বলল, আমার হাসিতে মেয়েরা পাগল হবে, ভয় পাবে না। ভাব দেখাও বেশি। না ম্যাডাম। আচ্ছা চল আইসক্রিম খাই। আমি আর কথা না বাড়িয়ে বললাম, ওকে। দুই হাতে দুটো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছি। অয়ন আইসক্রিমের টাকা দিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। কিরে, আমারটাও খাচ্ছিস নাকি? ছি ছি, এইসব ভ্যানিলা ফ্লেভার আমি খাই না। এমন ভাবে নাক ছিটকালে যেন আমি জোর করে তোকে আইসক্রিম খাওয়াতে এনেছি। একটু রেগে বললাম, দেখো আমার কোচিং ফাঁকি দিয়ে চলে এসেছি, তো কেন এখানে এনেছো সেটা তো বলো। সময় মতো জেনে যাবে। তাহলে আজকে কেন ডাকলে? কথাটা বলি অয়ন অন্যদিকে তাকালো। তার চেহারাটা দেখতে ইচ্ছে করলেও দেখতে পেলাম না। সন্ধ্যার পর বাসায় ফিরে আসলাম। গলির মুখে আমায় নামিয়ে দিয়ে অয়ন চলে গেছে। অয়নকে বাসায় আসতে বললাম, কিন্তু রাজি হলো না। নিজের ব্যাগটা থেকে একটা প্যাকেট বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে গেল সে। কি আছে এতে জিজ্ঞাসা করায় হাসিটাই দিল, শুধু উত্তর আর দিল না। বাসায় ঢুকেই মামা মামির সাথে দেখা হলো। আম্মু চোখের ইশারায় কথা বলতে বলল। আমি মুচকি হেসে বললাম, আসসালামু আলাইকুম। ওরা ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মামুনি? মামা আমায় জড়িয়ে ধরে আদর করলেন। এই তো ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি। মামা নিয়ে আমার আরেক লাইন যুক্ত করে বলল, তোমরা আমাদের বাসায় যাও না, তাই আমরাই চলে আসলাম আর কি।
মুচকি হাসলাম, কোনো জবাব দিলাম না। কুশল বিনিময় শেষে নিজের রুমে চলে আসলাম। রুম থেকে অয়নের দেয়া প্যাকেট খুলে ভেতর থেকে শিফন কাপড়ের শাড়ি আবিষ্কার করলাম। হালকা গোলাপি ও লাল সাদার মিশ্রণে শাড়িটা নজর কাটতে বাধ্য। অয়ন এটা আমায় দিল, বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে আমার। তড়িঘড়ি করে অয়নের নাম্বারে কল দিলাম। কল পিক করেই বলল, শাড়ি পছন্দ হয়েছে? আমি তো বাকরুদ্ধ, তার মানে শাড়িটা সত্যি আমায় দিয়েছে। শাড়ি কেমন লাগলো? অয়নের কথা চমকে উঠে কল কেটে দিলাম। রুমের দরজা খোলার শব্দ পেয়ে তাকিয়ে দেখি আপু এসেছে। আমার হাতে শাড়ি দেখে চোখ ছোট করে বললেন, চোরের মতো চেহারা করে বললাম, মানহা দিয়েছে এটা আমায়। আপু শাড়িটা নিয়ে বলল, শিপনের শাড়ি মানহাত তোকে কেন দেবে? যুক্তিযুক্ত কোনো উত্তর না পেয়ে বললাম, মানহা এটা টিউশনি টাকা জমিয়ে দিয়েছে, ওর খুব শখ, কিন্তু বাসায় বকা দিবে তাই এটা আমায় দিয়ে বলেছে যেন আমি ওকে গিফট দেওয়ার নাটক করি। আপু হেসে বলল, ও এই ব্যাপার, ঠিক আছে। মানহা আর আমার বন্ধুত্ব নিয়ে আপুর সন্দেহ হবে না। এখন মানহাকে পুরোটা বলে দিলেই হবে। সন্ধ্যায় বই নিয়ে বসেছিলাম, কিন্তু পড়া আর হলো না। রাতে খাবার খেলাম না, আসলে ইচ্ছেই করছে না। অয়ন কয়েকবার কল দিয়েছে কিন্তু রিসিভ করিনি। বারান্দায় এসে বসে আছি। আজকের দিনটা এমন কেন যেন একটা স্বপ্ন, ঘুম ভাঙলেই স্বপ্নটা শেষ হয়ে যাবে। এমন স্বপ্ন শেষ না হোক, এমন ঘুমেও সুখ থাকে। কে ঘুমাবি না? আপুর কথা চমকে উঠলাম। নিজের ভাবনায় এতই বিভোর ছিলাম যে আপুর ডাক শুনতেই এক প্রকার লাফিয়ে উঠলাম আমি। আপু কিছু বলছিলে? কি ভাবছিস এত? না তেমন কিছু না। আপু একটু চুপ থেকে বলল, ঘুমাতে আয়। আসছি। আপু রুমে বিছানা ঠিক করতে করতে বলছে, পড়াশোনার তো মনোযোগ নেই, প্রতি বছর অটো পাস দেবে না। 3 সাবজেক্ট পরীক্ষা, তাও আবার ফেল নাম্বারে, তাই বলে কি পড়া লাগবে না নাকি? আপুর দিকে আর চোখে তাকিয়ে আছি আমি। বড় হলে মেয়েদের নয় নাকি মাতৃসুলভ আচরণ প্রকাশ পায়। আমার আপু পুরাই আমার আম্মুর কপি হচ্ছে। খুদাই চিলাচিলি করে, আপুর স্বভাবে পরিণত হয়েছে। আপু আবারও ধমক দিয়ে বলল, কথা কি কানে ঢুকতেছে না? না বলেই হাত দিয়ে মুখ ঢেকে ফেলি। আপু রাগি রাগি চোখে তাকিয়ে আছে, আঙুল ইশারা করে বলল, ঘুমাতে শুয়ে কোনো কথা না, ফোন নিয়ে কোনো বাড়াবাড়ি না। ওকে। ঘুমাতে শুয়েছি ঠিকই, কিন্তু ঘুম পাখি কোথায়? সেও কি অয়নের কাছে চলে গেছে? অনেক চেষ্টা করে ভোরের দিকে 2 চোখ লেগে আসে। সকালে আবারও আপুর চিলাচিলিতে ঘুম ভাঙে। কোনো মতে চোখ খুলতেই দেখি আমার বই খাতা ছুঁড়ে ফেলেছে সে। কি হলো এত সকালে? আমার ঘুম জড়ানো কণ্ঠে কিউটনেস থাকলেও আপুর কথায় বিন্দু মাত্র কিউটনেস নেই। কি হয়েছে? পড়তে বস, উঠে বস। কলেজে যাব তো। কলেজ সেই 9টায়, 8টায় বের হবি। এখন মাত্র 6টা বাজে। চুপচাপ দাঁত ব্রাশ করে এসে পড়তে বস। ছেলে দুলে ব্রাশ করছি। আপু খোঁচা দিয়ে বলল, মহারানী তাড়াতাড়ি আসেন। পড়তে বসে আগে ফোন হাতে নিয়ে দেখি অয়ন মেসেজ দিয়েছিল রাতে। তনুশ্রী কল রিসিভ কর। তার কিছুক্ষণ পর আরেকটা মেসেজ দিয়েছিল, ঘুমিয়ে গেছিস? ওকে, গুড নাইট, সুইট ড্রিম। আমার আবার গুড নাইট আর সুইট ড্রিম? সারা রাত তো ওই শাড়ি আর শাড়ির দাতার চিন্তাই ছিলাম আমি। ফোন রেখে পড়া শুরু করলাম। 7:30টার দিকে রেডি হয়ে নাস্তা করতে গেলাম ডাইনিং এ। আব্বু সেই সকালে অফিসে চলে গেছে। আম্মু, মামা আর মামানি ড্রয়িং রুমে নাস্তা করছে। এখন আমি আর আপু খেতে বসেছি। অনিপাকে আপুর কথায় রুটি মুখে দিতে গিয়ে ফেলে দিয়েছি। তাড়াহুড়ো করে রুটি মুখে দিয়ে বললাম, আমার ফ্রেন্ড অয়নের নাম্বার অনিপা দিয়ে সেভ করেছি। আপু যেহেতু দেখে ফেলেছে তার অর্থ আর লুকানো যাবে না, তবে এখন বলাও যাবে না, কারণ আম্মু শুনতে পাবে। আমার কাণ্ড দেখে আপু আমার কথা বিন্দু মাত্র বিশ্বাস করেনি। না করাই স্বাভাবিক, আমার ফ্রেন্ডদের সবাইকেই আপু চেনে। রাতে মেসেজ করেছিল, হয়তো কোনো কাজ ছিল। এত রাতে, তাও আবার তনুশ্রী। স্বাভাবিক, কোনো পড়া বোঝে না বা প্র্যাকটিক্যাল নিয়ে কোনো সমস্যা। ও আবার খুব ভালো স্টুডেন্ট, অনেক পড়াশোনা করে। আমার থেকে পড়া জানতে হলে তো মিষ্টি করেই বলতে হবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিলাম। আপু হেসে আম্মুকে ডেকে বলল, আম্মু, তোমার মেয়ে থেকে ভালো স্টুডেন্টরা পড়া বোঝে নেই, এমন বিল্ডিং বুঝতেছ। ওটা দেয়া কথাটা ভালোই বুঝছি। কোন রকম খেয়ে উঠে গেলাম, ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে যাচ্ছিলাম। আম্মু আমি গেলাম। সাবধানে যেও। আপু আবারও বলল, তোর ফ্রেন্ডকে বলিস মাঝরাতে যেন আর মেসেজ না দেয়। শুনেও না শোনার ভান করে চলে এলাম। রাস্তার এক পাশ ধরে হাঁটছি। বাসার রোড পার হয়ে এইদিকে আসতেই অয়ন এসে আমার পাশাপাশি হাঁটা শুরু করলো।
আমি দাঁড়িয়ে গিয়ে বললাম, শাড়ি কেন দিয়েছো? অয়ন হেসে আমার হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, শাড়ি দিয়ে কি করে? সেসব আমি জানি, তুমি কেন শাড়ি দিয়েছো? আমি বলেছিলাম তুই শাড়ি পরবি আর আমি দেখব। তোর যে নিজের কোনো শাড়ি নেই তা আমি জানি, তাই এটা দিয়েছি। অয়নের হাতটা একটু শক্ত করে ধরে বললাম, এত সহজে মন করে নিচ্ছ কেন অয়ন? কথাটা বলে চুপসে গেলাম। হ্যাঁ, কি বললাম এটা? অয়ন যে হাসছে। কলেজের কাছাকাছি চলে আসায় অয়নের হাত ছেড়ে দ্রুত হেঁটে ভেতরে চলে এলাম। ক্লাসে গিয়ে হাসাহাসি মুখে মানহার গা ঘেঁষে বসে পড়ি। মনোযোগ দিয়ে ফিজিক্স পড়ছিল বেচারি। আমি খোঁচা দিতে বলল, পড়া কমপ্লিট হয়নি দোস্ত, প্লিজ শেষ করতে দে। আমি বই বন্ধ করে দিয়ে বললাম, এই পড়া জিন্দিগিতেও শেষ হবে না, তুই আমার কথা শুন। ওকে বল। গতকাল থেকে আজকে পর্যন্ত সব ঘটনা মানহাকে খুলে বললাম, শাড়ির কথাটাও বললাম। মানহা ভ্রু উঁচিয়ে বলল, যাক, তোর এতদিনের লুকানো প্রেম টপিক সামনে এলো। আমি ওর কাছে গিয়ে ফিসফিসিয়ে বললাম, সামনে আর এলো কই? ফুরিয়ে পেঁচিয়ে বলতে চাইলো, সুন্দর মতো সবার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে পারতো, আমি কি আর না করতাম নাকি? আরে ওই যুগ কি এখনো আছে নাকি? ওসব পুরনো হয়ে গেছে। তাই? মানহা বই খুলতে খুলতে আমায় বলল, তা এসবে আমাকে জড়ালি কেন? আর তো কিছু মাথায় আসলো না, শাড়িটা ব্যাগে আছে, তোকে দিয়ে দিব, তুই রাখবি? তা রাখলাম, কিন্তু মানহাকে থামিয়ে বললাম, কোনো কিন্তু না, তুই রাখবি, আমি একদিন সময় করে গিয়ে পড়বো, তুই আমায় সাজিয়ে দিবি। মানহা একটু কাশি দিয়ে বলল, কত প্রেম আসে যায় দেখি, কয়দিন থাকে। এমনি বলিস না। মানহার কথা একটু ভাবনায় পড়লাম আমি। প্রেম যদি হারিয়ে যায় তবে তা আকর্ষণ, আর যদি তা চিরকাল রয়ে যায় তবে সেটা ভালোবাসা। আমি ভালোবাসতে চাই, খুব করে চাই তোমায়, কিন্তু সে সারা জীবন এমন করে ভালোবাসবে তো? আজকেও কোচিং ফাঁকি দিব, অয়নের সাথে টিএসসি তে যাব, এমনটাই প্ল্যান করেছি।